করব। কাজী নজরুল ইসলামের লেখা যৌবনের গান যেই গল্পটা আমাদের এখানে দেওয়া আছে, গল্পটার টাইটেল দেখে আমরা বুঝতে পারছি যে এখানে যৌবন হচ্ছে আমাদের অ্যাডালোসেন্সের যে টাইমটা আছে সেটা নিয়ে হয়তো কিছু একটা বলা হয়েছে। আমাদের যে আমরা শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে একটু বড় যখন হই তখনই তো আসলে 17-18 বছর বয়সটা, তোমাদের এখন যে বয়সটা এটা একদম যৌবনের প্রাথমিক যে ধাপটা, এটা আমরা যৌবনের একদম মধ্যম পর্যায়ে চলে আসছি, কয়দিন পরে বার্ধক্যে চলে যাব। তো তোমাদের আসলে তোমাদের কাছ থেকে লেখকের কি সম্ভাবনা, এবং লেখক তোমাদের দলেই হচ্ছে তার নিজেকে তুলনা করেছেন যে আমি আসলে তোমাদের দলেরই একজন, এরকম বলেছেন। অর্থাৎ যৌবনের যে সকল শিক্ষার্থীরা অথবা যেই সকল ইয়াং জেনারেশন আসলে যৌবনে আছে, তারা কি আদৌ এই যৌবনটাকে কাজে লাগাচ্ছে কিনা, নাকি তারা আসলে বার্ধক্যের মানুষদের মতো তাদের মেন্টালিটি চলে গেছে, সেটা নিয়ে আসলে এই পুরো গল্পটা জুড়ে কথা বলা হয়েছে। আর এটা কিন্তু তার কোনো আসলে ওরকম লেখা কোনো গল্প না, এটা হচ্ছে তার একটা বক্তৃতা, একটা প্রোগ্রামে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন, আর সেই বক্তৃতারই লিখিত রূপ হচ্ছে আমাদের এই গল্পটা দিলাম। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে লেখক অনেক কিছু বলেছেন, যে তিনি আসলে যৌবনের যারা পথযাত্রী তাদের উদ্দেশ্যেই তিনি অনেক কথা বলেছেন, অনেক উদাহরণ দিয়েছেন যে আসলে আমরা আমরা কতটা সম্ভাবনাময় এই দেশের জন্য, এই সমাজের জন্য। তো আজকে আমরা বাকিটুকু পড়বো। তো বাকিটুকু পড়ার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে নিচ্ছি যে গত ক্লাসে আমরা কিন্তু হাফ শব্দার্থ দেখেছিলাম, তাই না? আজকে বাকি শব্দার্থটা দেখার কথা। শব্দার্থ কেন পড়াচ্ছি? কারণ এই শব্দার্থগুলো থেকে এক্সট্রা কিছু ইনফরমেশন আমরা পাই, যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, চলো আমরা হচ্ছে গত ক্লাসে কতটুকু পর্যন্ত শব্দার্থ দেখেছিলাম, এই যে অগ্নিমান্দ পর্যন্ত দেখেছিলাম, তাই না? তো আজকে হচ্ছে আমরা চলে যাই আমাদের পরবর্তী শব্দার্থতে। আমাদের কিন্তু আজকে অনেক পড়া, গল্প শেষ করতে হবে, এমসিকিউ শেষ করতে হবে, সো একটু মনোযোগ দিব আমরা। হ্যাঁ, এইখানটাতে দেখো কি বলছে। অগ্নিমান্দ ছিল আমাদের লাস্ট যে এমসিকিউটা, যে খাদ্যদ্রব্য পাকস্থলিতে হজম না হওয়ার যে রোগটা, যেটাকে আমরা কুষ্ঠকাঠিন্য বলি, এটাকে আসলে এখানে বইয়ের ভাষায় বলা হয়েছে অগ্নিমান্দ। ঠিক আছে, আচ্ছা। উর্দি, উর্দি হচ্ছে কি? উর্দি হচ্ছে কর্মজীবীদের, হ্যাঁ, কর্মচারীদের জন্য নির্দিষ্ট বিশেষ যে পোশাক, দেখবা যে তোমার যারা হচ্ছে দারোয়ান থাকে তাদের জন্য একটা পোশাক থাকে, আর্মির মানুষদের একটা পোশাক থাকে, পুলিশে যারা আছে তাদের জন্য একটা পোশাক থাকে। এই যে কর্মচারীদের জন্য যে পোশাকটা নির্ধারণ করা হয় এটাকে বলা হয় উর্দি। কি বলা হয়? উর্দি। জীর্ণাবরণ মানে জরাজীর্ণ আচ্ছাদন, যেটাকে হচ্ছে একদম কুচুমুচু করে রাখা, একদম দুমড়ে মুচড়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে জীর্ণাবরণ, অর্থাৎ জীর্ণ শীর্ণ যে আবরণটা। মার্তণ্ড প্রায় সূর্যের মতো, দেখো কি শব্দ, কি অর্থ, মানে আকাশ পাতাল তফাৎ। যে মার্তণ্ড প্রায় মানে আমরা আমরা কখনো বুঝতে পারবো যে এটা সূর্যের মতো বোঝাচ্ছে? মার্তণ্ড প্রায় মানে হচ্ছে সূর্যের মতন। ঠিক আছে, ভেবে দেওয়া আছে। কালা পাহাড়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কালা পাহাড় সহ এখানে যেই কটা চরিত্র দেওয়া আছে, কালা পাহাড়, কামাল, তারপর আরো অনেকগুলো চরিত্র এখানে কিন্তু দেওয়া আছে, এই জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। কালা পাহাড়কে দেখবা কাজী নজরুল ইসলামের সকল কবিতায় আর গল্পতে, যেগুলো একটু বিদ্রোহী টাইপের অথবা যেগুলো একটু প্রতিবাদ রিলেটেড, এই সকল জায়গাতে তিনি কালা পাহাড়কে এখানে আসলে আমন্ত্রণ জানিয়েছেন। তো কালা পাহাড় হচ্ছে এমন একটা চরিত্র যিনি হচ্ছে ব্রাহ্মণ ধর্ম থেকে পরবর্তীতে তিনি মুসলমানে রূপান্তরিত হয়েছিলেন এবং একজন মুসলিম যোদ্ধা হিসেবে পরিচিত। সুলেমান ও দাউদ কররানীর সেনাপতি উর্ফে রাজু। আচ্ছা, তিনি হচ্ছে সুলেমান এবং দাউদের যে শাসনামল ছিল সেই সময়ে তিনি একজন সেনাপতি হিসেবে সেখানে দায়িত্ব পালন করেছিলেন। ঠিক আছে, তো একটা মানে উর্ফে রাজু, অর্থাৎ একটা বিশেষ ভালো একটা অবস্থানে তিনি কিন্তু ছিলেন, তো ফার্স্ট লেভেলের একজন যোদ্ধা হিসেবে তিনি ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি প্রচন্ড পরিমাণে হিন্দু বিদ্বেষী হয়ে যান এবং এটার জন্য আসলে দেখা যায় যে 1568 খ্রিস্টাব্দে পুরী আক্রমণ করে তিনি বহু মন্দির এবং দেবদেবীদের মূর্তি এগুলো ধ্বংস করে ফেলেন। ঠিক আছে, মানে এক্সট্রিম লেভেলের তিনি হচ্ছে ধর্মের প্রতি অনেক বেশি আসলে এর জন্য তখনকার সময় তো এগুলাই হইতো যে যার যত বেশি ক্ষমতা পাওয়ার ছিল তারা আসলে কি করতো, মানে যাদের ক্ষমতা বা পাওয়ার কম তাদের উপর আক্রমণ চালাইতো। এটা তখনকার সময় রাজত্বের শাসন ছিল। কিন্তু এখন বর্তমান যেই যুগ, এটার আলোকে কিন্তু এটাকে ধরা যাবে না, কারণ এখন বর্তমানে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে খ্রিস্টানরা। এখন খ্রিস্টানরা যদি চাইলে কিন্তু ওরা কি করতে পারবে, আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাইকে কিন্তু শেষ করে দিতে পারবে, যেহেতু ওদের পাওয়ারটা বেশি। কিন্তু এটা একটা রাজনীতিক একটা সন্ধি বা চুক্তি থাকে যে কোনো দুর্বলের উপর কোনো সবল কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। এটা হচ্ছে বর্তমানে আলোকে, বাট এটা অনেক বছর আগের কথা, যখন হচ্ছে যারা বেশি শক্তিশালী হইতো তারা হচ্ছে অন্যদেরকে দমায়ে ওই রাজত্বগুলো দখল করে নিত। তো এমনই একজন
যোদ্ধা ছিলেন হচ্ছে কালাপাহাড়, যিনি পুরী আক্রমণ করে হচ্ছে তোমার 1568 খ্রিস্টাব্দে। ইতিহাসে তিনি বিকট, ভয়ঙ্কর, প্রলয়ঙ্কর ধ্বংসের প্রতীক হয়ে আছেন। তো এখানে দেখো কালাপাহাড়কে একটা চরিত্র হিসেবে দেখা হয়েছে, যার চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে তোমার প্রলয়ঙ্কর ধ্বংসের প্রতীক। এটা মনে রাখবা যে কালা পাহাড়কে কি হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে, তাকে কিন্তু একটা ধ্বংসের প্রতীক, অর্থাৎ একটা শক্তিশালী। আমরা বলি না এই যেমন এখন এত পরিমাণে ধর্ষণ হচ্ছে, এটার জন্য আমরা সবাই কিন্তু বলতেছি যে হারকিউলিসকে আমরা চাই। হারকিউলিস যদি আসে এখন খুব ভালো হবে, কারণ হারকিউলিস ছিল খুবই মানে জঘন্য রকমের একজন, জঘন্য বলবো কি মানে খুবই পাওয়ারফুল একজন সিরিয়াল কিলার টাইপের ছিল হারকিউলিস। সে কিন্তু মানুষকে খুবই নির্মম ভাবে হত্যা করতো। তো এখন সবাই কিন্তু বলে যে এখন হারকিউলিসকে আমাদের অনেক দরকার এই সকল ধর্ষকদেরকে শাস্তি দেওয়ার জন্য। ঠিক তেমনই আমাদের লেখক এই কালা পাহাড়কে সবসময় আহ্বান জানিয়েছেন যে ধ্বংসের প্রতীক হিসাবে, যে এখন যদি কালা পাহাড় আসতো তাহলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাইতো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো কামাল, এই যে কামালের একটা পূর্ণ নাম আছে মুস্তফা কামাল আতাতুর্ক পাশা। এটা মনে রাখবা, এটা পরীক্ষায় চলে আসবে যে কামালের পূর্ণ নাম কি, অর্থাৎ ফুল নেম কি তার ফুল নেম হচ্ছে মুস্তফা কামাল আতাতুর্ক পাশা। এই পাশা হচ্ছে তখনকার সময় যারা যোদ্ধা ছিল তাদেরকে পাশা বলা হইতো। তোমরা সুলতান সুলেমান দেখো নাই, সেখানে দেখবা যে কি কি পাশার যেন নাম ছিল। তো ওরা ছিল এক একটা পদ মানে পদে যুক্ত ছিল আর কি। তো 1881-তে তার জন্ম, 1938-এ তার মৃত্যু। আধুনিক তুরস্কের জনক ও তুরস্ক প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি। দেখো তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আধুনিক তুরস্কের জনক, এই যে বর্তমানে আমরা যেটা তুরস্ককে দেখছি এটার জনকটাকে, এটা হচ্ছে এই যে আতাতুর্ক পাশা কামাল, ঠিক আছে। এবং তুরস্ক প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে আমাদের এই কামাল অর্থাৎ আতাতুর্ক পাশা। তার পরিচালনা এবং নেতৃত্বে তুরস্ক আসন্ন পতনের হাত থেকে রক্ষা পায় এবং সত্যিকার উন্নতির পথে অগ্রসর হয়। তুরস্ক কিন্তু একসময় প্রায় ধ্বংসের পথে ছিল। কি ছিল? ধ্বংসের পথে। ঠিক সেই সময়টাতে এই কামাল আতাতুর্ক পাশা এমন ভাবে এসে তিনি আসলে সবকিছুকে হ্যান্ডেল করা শুরু করেন যে এই পুরো তুরস্কটা ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছিল। আমাদের বর্তমানে বাংলাদেশে এমন কাউকে দরকার, এবং আমরা মনে করেছিলাম যে ওই ইউনূস সরকার হয়তো এরকমই কেউ একজন হবে, বাট আসলে এত চারদিকের এত প্রোপাগান্ডার কারণে তিনিও আসলে উঠে দাঁড়াইতে পারতেছে না, যার কারণে আজকে আমাদের বাংলাদেশে একটা অস্থিতিশীল একটা পরিবেশ কিন্তু সৃষ্টি হয়ে গেছে, তাই না? আচ্ছা, তারপরে দেখো ধর্ম, সমাজ, শিক্ষা সব ক্ষেত্রে তিনি আমূল এবং বৈপ্লবিক সংস্কার সাধন করেন। অর্থাৎ সব দিকে তিনি কি করেন, ধর্ম, সমাজ, শিক্ষা, এভরিথিং তিনি আসলে কি করেন। তিনি শুধু ভাবেন নাই যে আমার ধর্মটাকে উন্নত করতে হবে, তিনি শুধু ভাবেন নাই যে আমার সমাজটাকে উন্নত করতে হবে, তিনি সব কিছু উন্নত করার ব্যাপারে কাজ করেছিলেন। আইন কানুন সংস্কার, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন, নারীর সমান অধিকার প্রতিষ্ঠা, পর্দা প্রথার উচ্ছেদ, স্বাধীন অর্থনৈতিক বিকাশ, নিরপেক্ষ পররাষ্ট্রনীতি ইত্যাদির মাধ্যমে তিনি আধুনিক তুরস্কের ভিত্তি স্থাপন করেন। এখানে খুবই বিতর্কিত কয়েকটা টপিক আছে, এগুলো নিয়ে কথা বলবো না, এগুলো নিয়ে কথা বললে আবার ঝামেলা। যে তিনি আসলে দেখো এখানে নারীদের যে অধিকার প্রতিষ্ঠা, এটার জন্য তিনি কাজ করেছেন। এই যে তখনকার কঠোর একটা পর্দা প্রথার একটা আইন জারি ছিল যে মেয়েরা ঘর থেকে বের হইতে পারবে না, মেয়েদেরকে যত ভাবেই হচ্ছে তোমার আটকে রাখা যায়। তো এই যে ব্যাপারটা, এটাকে কিন্তু তিনি এসে উচ্ছেদ করে দেন এবং তিনি তুরস্কের ভিত্তি স্থাপন করেন। দেশবাসী কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তাকে আতাতুর্ক বা তুরস্কের জনক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তুরস্কের জনক কাকে বলা হয়, তুরস্কের জনক কাকে বলা হয়। আচ্ছা, এটা তো আমি বড়ই করলাম না, তোমরা কি আদৌ দেখতে পাইতেছো? কিছুই তো বললা না তোমরা আমাকে। এখন ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো আমরা চলে যাই আমাদের পরবর্তী চরিত্রতে। তারপর নাম আছে মুসোলিনি। এই মুসোলিনি কিন্তু তোমার কি বলতো, তিনি উগ্র মানে ও যে কি যেন বলে ফেসিবাদ, এই যে আমরা ফেসিবাদী সরকার হাসিনাকে তাড়াইলাম, এই যে দেখো এখানে আরেকজন ফেসিবাদী সরকারের কথা আমরা এখন জানবো। তিনি ছিলেন প্রচন্ড রকমের ফেসিবাদী একজন কি নেতা, এবং এই মুসোলিনি কিন্তু ফেসিবাদের জন্য অনেক বেশি বিখ্যাত। তোমরা যখন তোমরা আর্টসের কেউ আছো কিনা জানি না, সেখানে কিন্তু ইতিহাসের মধ্যে বড় করে মুসোলিনি সম্পর্কে খুব বড় একটা বর্ণনা দেওয়া আছে, অর্থাৎ তার হচ্ছে চরিত্রটা, তিনি কিভাবে দেশ শাসন করেছিলেন, তার যে দেশ শাসন ব্যবস্থাটা ছিল, এটা নিয়ে কিন্তু কথা বলা আছে। তো তিনি ছিলেন একটা ফেসিবাদী দলের নেতা। তার যে পূর্ণ নাম এটা আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট,
সিনর বেনিতো মুসোলিনি, মনে রাখবা সিনর বেনিতো মুসোলিনি। 1883-তে তার জন্ম, 1945-এ তার মৃত্যু। ইতালির এক নায়ক এবং সেখানকার ফেসিবাদী দলের নেতা। কোথাকার বলতো? এই মুসোলিনি কিন্তু ইতালির। কোথাকার? ইতালির, মনে রাখবা এটা। দেখো যেই যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আমি লাল দাগ দিয়ে দাগিয়ে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তিনি হচ্ছে ইতালির একজন একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র মানে তারপরে কি বলতেছে যে একনায়কতন্ত্র মানে হচ্ছে আমার দাদা কি ছিল, চেয়ারম্যান ছিল, তার আমার বাবা তারপরে হবে, বাবার পরে আমি হব, আমার পরে আমার ছেলে হবে, ছেলের পরে ছেলের ছেলে হবে, ছেলের ছেলের পরে ছেলের ছেলে হবে, মানে এরকম। মানে একনায়কতন্ত্র মানে হচ্ছে বংশ পরিক্রমায় যেটা চলতে থাকে, এরকম ছিল হচ্ছে তোমার এই যে মুসোলিনির যে বৈশিষ্ট্য ছিল আর কি। উগ্র জাত্যাভিমান থেকে তিনি ইতালিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী জাতিতে পরিণত করার জন্য প্রাণপণ চেষ্টা করেন। উগ্র জাত্যাভিমান অর্থাৎ সে তার ইতালিকে নিয়ে তার মানে অন্যরকমের একটা গর্ববোধ ছিল যে তার দেশকে নিয়ে উচ্চ জাত্যাভিমান, তার জাতি, তার হচ্ছে ধর্ম, তার হচ্ছে গোষ্ঠী, সবকিছু নিয়ে তার অতিরিক্ত একটা কনফিডেন্স থাকে না, এরকম ছিলেন তিনি। ঠিক আছে, তারপরে দেখো সমগ্র জাতীয় জীবনে কঠোর নিয়ন্ত্রণ এবং আগ্রাসী বৈদেশিক নীতির অনুসারী মুসোলিনি 1935 সালে আবিসিনিয়া আক্রমণ করেন। তো সমগ্র জাতীয় জীবনে কঠোর নিয়ন্ত্রণ করা অর্থাৎ মানে তার নিয়ন্ত্রণ, পুরো দেশটা তার নিয়ন্ত্রণে ছিল, তার ডিসিশনের বাইরে কেউ যাইতে পারতো না। এবং আগ্রাসী বৈদেশিক নীতি আগ্রাসী বৈদেশিক নীতি বলতে বোঝানো হচ্ছে যে আক্রমণ করে করে আসলে দখল করার যে নীতিটা আর কি, যে আমার পাওয়ার আছে, আমি আরেকটা ছোট দেশের উপর আক্রমণ করে সেটা দখল করে নিলাম, ছোট রাজ্যের উপর আক্রমণ করে সেটা দখল করে নিলাম, এটাকে বলা হচ্ছে আগ্রাসন নীতি। এবং সেটা অনুসরণ করে 1935 সালে তিনি আবিসিনিয়া আক্রমণ করেন। কোনটা আক্রমণ করেন? আবিসিনিয়া। এই ঘটনার সূত্রে ফেসিবাদী হিটলারের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়। এদিকে আবার হিটলারের সাথে তার একটা বন্ধুত্ব হয়ে যায় এবং হিটলারও কিন্তু একজন ফেসিবাদী নেতা ছিল। 1940 সালে জার্মানির মিত্র হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার নেতৃত্বে ইতালি ব্রিটেন ও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। কত সালে? 1940 সালে, যখন জার্মানি আবার বিশ্বযুদ্ধে লিপ্ত হয় এবং জার্মানির পক্ষ নিয়ে ইতালি কিন্তু কাদের বিরুদ্ধে? ব্রিটেন এবং ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করছিল। ঠিক আছে, যুদ্ধে ইতালির পরাজয় হলে তিনি পদচ্যুত এবং বন্দী হন। পরে মুক্তি পেলেও আততায়ীর হাতে তিনি নিহত হন, তার অপরিচিত এক ব্যক্তির হাতে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এই হচ্ছে তার সম্পর্কে জাত্যাভিমান, মানে জাতের যে হচ্ছে জাত নিয়ে প্রাউড কি সানিয়াত। আমাদের লাস্ট চরিত্রের আগের চরিত্র সানিয়াত নামে একটা চরিত্র আছে, যার আসল নাম হচ্ছে সান ইয়াত সেন। তার আসল নাম হচ্ছে সান ইয়াত সেন। 1867 সালে তার জন্ম এবং 1925-এ হচ্ছে তার মৃত্যু। চীনের জননন্দিত বিপ্লবী রাজনীতিবিদ ও নব্য চীনের জন্মদাতা। তো এই যে চীনের একজন, দেখো প্রত্যেকটা চরিত্র এখানে কিন্তু এক একটা দেশের রিপ্রেজেন্ট করতেছে, তাই না? আমরা ইতালির একজন দেখলাম, আমরা তুরস্কের একজন দেখলাম, আমরা হচ্ছে সানিয়াত এখন চীনের একজনকে দেখতেছি। অর্থাৎ এখানে কোনো দেশের, একটা দেশের প্রতিনিধিকে কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে আর কি। তো একটা দেশের প্রতিনিধিকে প্রেজেন্ট করা মানে হচ্ছে পুরো দেশটাকে প্রেজেন্ট করা। তো এরকমই একটা চরিত্র হচ্ছে সান ইয়াত সেন এবং তিনি হচ্ছে চীনের জননন্দিত, অর্থাৎ জননন্দিত মানে কি খুবই আলোচিত একজন নেতা, বিপ্লবী রাজনীতিবিদ ছিলেন এবং এই যে নতুন যে চীনটা, সেই চীনের জন্মদাতা ছিলেন। 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের গোড়ায় চীনের মাঞ্চু সম্রাটদের শাসন শোষণ নির্যাতনের বিরুদ্ধে বেশ কিছু বিপ্লবী আন্দোলন হয়। সান ইয়াত সেন সেগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ছিল। তো চীনেও একটা সময় দেখা গেছে, একটা সময় হচ্ছে তোমার খারাপ খারাপ লোকেদের রাজত্ব চলতেছিল, তো তাদের বিরুদ্ধেও কিন্তু তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। 1912 সালের বিপ্লবে মাঞ্চু সাম্রাজ্যের পতন হলে তিনি নাংকিং প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাহলে এই যে মাঞ্চু যে সম্প্রদায়টা আছে তাদের পতন হয়েছিল কততে? 1912 সালে। তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে না? কাজী নজরুল ইসলামের যেই একটা কবিতা আর একটা গল্প তোমাদের বইয়ে আছে, দুইটাই অনেক কঠিন। তোমরা বিদ্রোহী পড়ছো কিনা জানি না, বিদ্রোহী শব্দটা তো মুখস্থ করতে গেলে তোমাদের মাথার অর্ধেক চুল পড়ে যাবে। তো এরকমই এই গল্পটাও দেখতে অনেক ছোট মনে হলো, বাট ইনফরমেশন কিন্তু অনেক বেশি। হ্যাঁ, তো এই শব্দার্থগুলো থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। তারপরে দেখো,
তারপরে দেখো দ্বিতীয় বিপ্লব ব্যর্থ হওয়ায় তাকে নির্বাসনে যেতে হয়। পরে দেশে প্রত্যাবর্তন করে তিনি বিভক্ত চীনের দক্ষিণ চীন প্রজাতন্ত্রের রাষ্ট্রপিতা হয়ে যান। সাম্যবাদ এবং বিপ্লবের সুগভীর আস্থা, চীনের জাতীয় কর্মসূচি প্রণয়ন, মাঞ্চু রাজতন্ত্রের বিরোধিতা এবং সংস্কার নীতির জন্য চীনের ইতিহাসে তার নাম অবিস্মরণীয় হয়ে থাকবে। অর্থাৎ তিনি চীনের ভালোর জন্য, চীনকে কিভাবে এগিয়ে নিয়ে যাও সেটার জন্য তিনি অনেক কাজ করে গেছেন। যেমন তিনি সাম্যবাদ প্রতিষ্ঠা করা, বিপ্লবের সুগভীর আস্থা, অর্থাৎ তিনি আন্দোলনের উপর বিশ্বাসী ছিলেন, বিপ্লবের উপর বিশ্বাস ছিলেন, চীনের জাতীয় কর্মসূচি প্রণয়ন, মাঞ্চু যে রাজতন্ত্রটা ছিল এই রাজতন্ত্রের যে বিরোধিতা করা। রাজতন্ত্র মানে কি, ঠিক সেম ভাবে ও যে রাজার রাজা, তার রাজা, তার ছেলে তারপরে রাজা হবে, সেই ছেলের না মানে আবার ছেলে রাজা হবে, এটাকে বলা হচ্ছে রাজতন্ত্র। তো এটার বিরুদ্ধে কিন্তু তিনি বিরোধিতা করে গেছেন। তো এই ছিল সান ইয়াত সেনের কাহিনী। তারপরে আমরা চলে যাই লেনিনে, অ্যান্ড আমাদের লাস্ট ক্যারেক্টার হচ্ছে লেনিন। লেনিনের আসল নাম আমরা অনেকেই জানি ভ্লাদিমির ইলিচ উইলিয়ানোভ। ভ্লাদিমির ইলিচই আমি জানতাম, বাট উইলিয়ানোভ এটা আবার একটু নতুন জানলাম, তোমাদের সাথে সাথে আমারও পড়া হয়ে গেল। ভ্লাদিমির ইলিচ উইলিয়ানোভ এটা হচ্ছে লেনিনের আসল নাম। তিনি 1870-এ জন্মগ্রহণ করেন, 1924-এ তার মৃত্যু। বিপ্লবী কাজে জড়িত থাকাকালে লেনিন ছদ্মনাম তিনি নেন। তো তার আসলে আসল নাম ছিল ভ্লাদিমির ইলিচ উইলিয়ানোভ, কিন্তু তিনি বিপ্লবী চরিত্র হিসেবে কাজ করার সময় একটা ছদ্মনাম ব্যবহার করেন যেটার নাম ছিল লেনিন। তিনি রুশ বিপ্লবের সংগঠক। তিনি কোন বিপ্লবের সংগঠক? রুশ বিপ্লবের পরিকল্পক এবং নেতা ছিলেন। তার নেতৃত্বে 1917 সালে রুশ বিপ্লব সাফল্য হয়। দেখো, যদি পরীক্ষায় প্রশ্ন চলে আসে রুশ বিপ্লব কত সালে হয়েছিল, তোমার মনে হবে আমি কি এখন ইতিহাস পরীক্ষা দিচ্ছি নাকি হচ্ছে তোমার কি বাংলা পরীক্ষা দিচ্ছি? তো এই ইনফরমেশনগুলো কিন্তু শব্দার্থ জায়গায় দেওয়া আছে, সো এটা পড়তে হবে। তো রুশ বিপ্লব হয়েছিল 1917 সালে এবং সাফল্যে জারের যে রাজতন্ত্রের পতন ঘটে এবং পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের জন্ম হয়। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন কে বলতো? লেনিন। সমাজতান্ত্রিক প্রতিষ্ঠা করা কিন্তু চারটিখানি কথা না। সমাজতান্ত্রিক রাষ্ট্র মনে হয় আমাদের বিশ্বের মধ্যে 2-3টা দেশ আছে যারা হচ্ছে সমাজতন্ত্রটা প্রতিষ্ঠা করতে পেরেছে। এই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা কিন্তু খুবই কঠিন কাজ। তো তিনি আসলে প্রজাতন্ত্র, এই যে রাজতন্ত্রের পতন ঘটাইয়া কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন। আমৃত্যু তিনি ছিলেন সোভিয়েত রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধান। সোভিয়েত ইউনিয়ন আমরা জানি না, একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কিন্তু ছিলেন আমাদের এই লেনিন। ব্যাংক ও সম্পত্তি জাতীয়করণ, দরিদ্র জনগণের মধ্যে ভূমি বন্টন, গণশিক্ষার প্রসার। দেখো, তারপরে দেখো আমরা চলে যাই আমৃত্যু তিনি ছিলেন সোভিয়েত রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধান। ব্যাংক এবং সম্পত্তি জাতীয়করণ, দরিদ্র জনগণের মধ্যে। দেখো, এখন যদি বলা হয় লেনিন কোন কোন ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তো তার এই ভূমিকাগুলো কিন্তু আমাদের একটু জানা থাকতে হবে। তিনি ব্যাংক এবং সম্পত্তি জাতীয়করণে ভূমিকা রাখছে, দরিদ্র জনগণের জন্য ভূমি বন্টনের তিনি ভূমিকা রাখছে, গণশিক্ষার প্রসারে তিনি ভূমিকা রেখেছেন, সমাজতান্ত্রিক অর্থনীতির মূল ভিত্তি রচনার মাধ্যমে তিনি কি সমাজতান্ত্রিক রাষ্ট্রের রূপকার হিসেবে বিশ্বখ্যাত হয়ে আছেন। তিনি ছিলেন প্রথম সফল একজন মার্ক্সবাদী বিপ্লবী। তো এই মার্ক্সবাদী আবার অন্য আরেকটা রাজনৈতিক টার্ম, এটা বুঝাইতে গেলে আবার এখন 1 ঘন্টা সময় লাগবে। তো আমরা জাস্ট মনে রাখি যে এটা কোনো রাজনৈতিকই একটা দর্শন, সেটা হচ্ছে মার্ক্সবাদী। এখন আমাদের অনেকগুলো পার্টি হচ্ছে না, রাজনৈতিক দল, ঠিক তেমনই এরকম একটা রাজনৈতিক দল মার্ক্সবাদী বিপ্লবী। মার্ক্সবাদী দর্শনের প্রথম কাতারের তাত্ত্বিক ছিলেন তিনি একজন। তার রচিত গ্রন্থাবলী ইতিহাস, দর্শন, অর্থনীতি এবং সমাজতন্ত্র সম্পর্কে তার প্রগাঢ় জ্ঞান ও বিশ্লেষণ শক্তির পরিচয় বহন করে। ঠিক আছে, আচ্ছা, কিছু করার নাই। তারপর দেখো, নীল মঞ্জুয়ার মণি, সমুদ্রের একরকম মূল্যবান রত্ন পাথর, যেটাকে বলা হচ্ছে নীল মঞ্জুয়ার মণি, সমুদ্রের একরকম মূল্যবান যে পাথর। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো, যৌবনের মাতৃরূপ, মানে যৌবনের কোমল যে সেবাপরণ দিকে, এটা মনে রাখবা, এটা না সিকিউতে আসবে। হ্যাঁ, সিকিউতে দেখবা যে তোমার যৌবনের যে একটা কোমলতা দেখবা, এই বয়সটাতে তোমার মধ্যে মানে কেউ যখন সুইসাইড করতে চলে যায়, অথবা হচ্ছে ধরো কেউ একজন অ্যাক্সিডেন্ট করলো, তার প্রতি তোমার একটা অন্যরকমের ভালোবাসা কাজ করবে যে হাই হাই মানুষটা বিপদে পড়ে গেল। তো এটাকে বলা হচ্ছে এই যে মায়ের মধ্যে যে মমতাবোধটা থাকে, এই যৌবনের এই স্টেজে আসা আমাদের মধ্যে এরকম একটা মমতাবোধ কাজ করে, যার জন্য এটাকে বলা হচ্ছে মাতৃরূপ, মানে যে স্টেজটা। তো আমরা এখন যে যৌবনে আছি, সেই যৌবনে কিন্তু আমাদের ভিতরে একটা ইমোশন কাজ করে, এই ইমোশনটাকেই বলা হচ্ছে কিন্তু তোমার যৌবনের মাতৃরূপ, এটা মনে রাখবা। হ্যাঁ, মুরিদ মানে কি? শিষ্য। তুমি আমার মুরিদ, আমি তোমার কি, তুমি আমার মুরিদ, তাহলে হচ্ছে আমি তোমার শিষ্য।
তো হচ্ছে মুরিদ মানে তো আমরা সবাই বুঝি সংস্কারাতীত, মানে সংস্কার বা মেরামত করা সম্ভব নয় এমন। নিয়ামত মানে হচ্ছে ধন সম্পদ অনুগ্রহ। ক্লিয়ার? শব্দার্থ পড়তে গিয়ে এত বোরিং লাগছে, গল্প তো মনে হয় আরো বোরিং লাগবে তোমাদের কাছে, জানি না। আচ্ছা, তারপরে চলো আমরা মোটামুটি কিন্তু আমাদের শব্দার্থগুলো জেনে ফেলছে, অ্যান্ড এখন গল্পটা পড়তে আমাদের কাছে ইজি লাগবে। আমাদের গল্প আর বেশি নাই, অল্প একটু আছে বাকি, তো এই অল্প একটু আমরা এখন পড়ে শেষ করে ফেলবো। তো দেখো, এখন লেখক আসলে এতক্ষণ ধরে আমরা নর্মালি কি জানি বলো তো? আমরা নর্মালি জানি যে 80 বছরের পর থেকে মানুষ বৃদ্ধ হয়ে যায়, তার আগ পর্যন্ত মানুষের শরীরে শক্তি থাকে, সামর্থ্য থাকে, তারা হচ্ছে চলাফেরা করতে পারে। কিন্তু লেখক বলছে যে তোমরা যেটাকে যৌবন মনে করো, আমি সেটাকে যৌবন মনে করি না। তো এরকম একটা ছেলেও থাকতে পারে যে যার বয়স হচ্ছে তোমার 20 বছর, কিন্তু আচরণ করে তোমার 80 বছরের বুড়ার মতো, তাই না? মানে খাইতে মন চায় না, চলতে মন চায় না, পড়তে মন চায় না, হাঁটতে মন চায় না, সারাটা দিন ফোন একটা নিয়ে চিত হয়ে পড়ে থাকে। তাহলে তাকে কি আমরা বলতে পারবো যে যৌবনের যে স্পিরিটটা তার মধ্যে আছে, এবং তাকে আমরা 80 বছরের বুড়ার কাতারে ধরবো না? লেখক এখন এই কথাটাই বলবেন যে আসলে তোমরা যদি ভেবে থাকো যে তোমাদের বয়স 18-19 হইলেই তোমরা যৌবনে পড়ে গেছো, আসলে ব্যাপারটা এমন না। যৌবনের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি, এবং এগুলো থাকলেই আসলে আমরা বলতে পারবো যে আমরা এখন যৌবনে আছি, না হয় আমরা বুড়ার কাতারে। এখন দেখো তো তোমরা কি যৌবনে আছো না বুড়ার কাতারে আছো, এখন এটা তোমরা নিজেরা হ্যাঁ ইয়ে করে নাও, পরায়ণ। আচ্ছা, তারপরে দেখো, বার্ধক্য তাহাই যারা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়া পড়িয়া থাকে। তো লেখক বলছে বার্ধক্য মানে কি? বার্ধক্য মানে হচ্ছে আমরা যেটাকে বয়স্ক বলি। তো আমরা তখনই একটা মানুষকে বয়স্কের কাতারে মানে ফালাই দিব, বয়স্কের কাতারে ফালাই দিব তখনই যারা পুরাতনকে মিথ্যাকে এবং মৃত্যুকে আঁকড়ে ধরে থাকে, শক্ত করে ধরে থাকে, যাদের ভিতরে সারাক্ষণ পুরাতন জিনিস নিয়ে চিন্তা ভাবনা, মানে মেন্টালিটি খুবই কি তোমার পশ্চাৎপদ, মানে মেন্টালিটি এখনো উন্নত হয় নাই। আর মৃত্যুকে যারা আঁকড়ে ধরে থাকে তারাই হচ্ছে আসলে বার্ধক্যের অন্তর্ভুক্ত। বৃদ্ধ তারাই যারা মায়াচ্ছন্ন নবমানবের অভিনব জয়যাত্রা শুধু বুঝা নয়, বিঘ্ন শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দ ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না। তো বলতেছে আসলে বৃদ্ধ আমরা তাদেরকেই ধরবো যারা হচ্ছে এই যে বর্তমান যে সময়টা মানুষের যে অভিনব জয়যাত্রা, এই যে বর্তমান বিজ্ঞানের যুগ, এই যুগে এসেও তারা হচ্ছে পুরনো যে বিষয় আসলগুলো আছে এগুলোকে আঁকড়ে ধরেই তারা সবসময় থাকে, এবং এই শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দ ছন্দ মিলাইয়া, এই যে শতাব্দীটা এখন যে আপডেট হচ্ছে সেটার সাথে তারা তাল মিলিয়ে চলতে পারে না, তাদেরকে আসলে আমরা বয়স্ক বলবো বা বার্ধক্য বলবো। যারা জীব হয়েও জড়, যারা হচ্ছে কি তাদের জীবন আছে ঠিকই কিন্তু কাজকর্ম এমন যে একটা জড় বস্তুর মতো তারা কাজকর্ম করে থাকে, যাহারা অটল সংস্কারের পাষাণ স্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে। যারা হচ্ছে অটল সংস্কার মানে আগের দিনের সংস্কৃতি, আগের দিনের কুসংস্কার, এই সব কিছু আঁকড়ে ধরে তারা বসে আছে, এদেরকে আমরা বলবো যে কি বলতো, এদেরকে আমরা বলবো হচ্ছে বৃদ্ধ তারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রা ভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া কি পড়িয়া থাকে। এখন ওরকম অনেকে আছে যে এই যে ধরো যৌবনের যে বৈশিষ্ট্য, যৌবন মানে লেখক বলতেছে সূর্য উদয় হওয়া। তো এখন বলতেছে যে সূর্য উদয় হওয়ার পর যদি তুমি তোমার ঘুম ভাঙার ভয়ে দরজা আটকায় রাখো, তাহলে আমি তোমাকেই কি বলবো, তোমাকেই আমি বৃদ্ধ বলে ধরে নিব। বৃদ্ধ তাহারাই, আচ্ছা এটা আমরা পড়ছি, আলোক পিয়াসী প্রাণচঞ্চল শিশুদের কলকোলা হলে যারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে, জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে, অতি জ্ঞানের অগ্নিমান্দে যারা আজ কঙ্কাল সার বৃদ্ধ তাহারাই। তাহলে দেখো এই যে তোমার নাভিশ্বাস শব্দটার অর্থ কি, এটা আমাদের শব্দার্থের অংশে দেওয়া আছে। অগ্নিমান্দ মানে কি, অভিসম্পাত মানে কি, এগুলো কিন্তু আমাদের এই যে শব্দার্থের অংশে গত ক্লাসে অবশ্যই এটা আমরা পড়ে ফেলছিলাম, গত ক্লাসে আমরা এগুলো কিন্তু পড়ে ফেলছিলাম। তাই এই যে নাভিশ্বাস মানে কি, মানে মৃত্যুকালীন যে শ্বাসকষ্টটা হয় এটাকে বলা হচ্ছে নাভিশ্বাস। অগ্নিমান্দ কি, খাদ্যদ্রব্য যখন পাকস্থলীতে কি হয় না তোমার কি হয় না, খুব মানে হজম হইতে চায় না, মানে ক্ষুধা একটা ভাব থাকে, এটাকে বলা হচ্ছে। জীর্ণাবরণ মানে হচ্ছে জরাজীর্ণ যে অবস্থানটা, এটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই শব্দার্থগুলো কিন্তু যেগুলো কঠিন লাগবে তোমাদের কাছে দেখবা এগুলো কিন্তু বইয়ের মধ্যেই দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা তো লেখক বলতেছে আসলে যারা শিশুদের
কলকোলাহল, শিশুদের চিল্লাচিল্লি, এগুলো দেখা তোমাদের কাছে কি হবে, অভিসম্পাত করিতে থাকে, মানে শিশুদের চিল্লাচিল্লি তাদের কাছে ভাল লাগে না, হ্যাঁ, একটু কান বন্ধ করে রাখে, এমন একটা মানে আচরণ করে। এবার জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাদের না বিশ্বাস, মানে ওদের পুরনো সংস্কারগুলোকে ওরা বুকে ধারণ করে, ওদের মানে শ্বাসকষ্টের মতো অবস্থা হয়ে গেছে। অতি জ্ঞানের অগ্নি মানদে, মানে অতি এমন জ্ঞান অর্জন করছে যেগুলো তাদের পেটে আর হজম হচ্ছে না, এরকম বলতেছে। তারাই আসলে বর্তমানে কি, তারাই আসলে কি বৃদ্ধ। তারপরে দেখো, ইহাদের ধর্মই হচ্ছে আসলে বার্ধক্য। ধর্ম মানে কি, ধর্ম মানে এখানে বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে, যে তাদের বৈশিষ্ট্যই হচ্ছে এখানে আসলে বর্তমানে বার্ধক্যকে বোঝাচ্ছে। বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। আমরা কখনোই দেখবা যে একটা, অনেক সময় দেখবা একটা 80 বছরের বৃদ্ধ, বাট তার কথাবার্তা এত স্ট্যান্ডার্ড, মানে শুনলেই মনে হবে যে আরো শুনি আরো শুনি, এত সুন্দর করে দাদুটা কথা বলতে পারছে। আবার দেখবা যে 20-22 বছরের একটা ছেলে, ও হচ্ছে মানে কি, মানে ঝিমাইন না, সারাদিন শুইয়া পড়া থাকে। হ্যাঁ, তো লেখক বলতেছে আসলে এই যে বার্ধক্যটা আর এই যে যৌবন, এই জিনিসটাকে আমরা কখনো বয়সের ফ্রেমে আমরা বেঁধে ফেলবো না, ঠিক আছে। বহু যুবককে লেখক দেখেছেন যারা যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, অর্থাৎ যৌবনের যে ড্রেস, যে পোশাক, সেটার নিচে তাদের মধ্যে বার্ধক্যের একটা কঙ্কাল মূর্তি তাদের মধ্যে আছে। আবার বহু বৃদ্ধকে তিনি দেখছেন যাদের বার্ধক্যের জীর্ণাবরণ এর তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন, যারা হচ্ছে বয়সে হয়তো বুড়া হয়ে গেছে, বাট যাদের চিন্তা ভাবনা, যাদের কথা বলা, যাদের কাজকর্ম এমন কিছু রিপ্রেজেন্ট করে যে তাদেরকে দেখলে একটা যৌবনের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা খেয়াল করতে পারি। তরুণ নামের জয়মুকুট শুধুই তাহারাই যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্চার নেয়, তেজ নির্মেষ, আশার মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার উদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে। তোমরা দেখবা 18 বছর বয়স যে কবিতাটা আছে না, 18 বছর বয়স, এই 18 বছর বয়স কবিতার মধ্যে কিন্তু তুমি দেখবা একটা সৃজনশীল পাবা বিগত বছরের প্রশ্নগুলোতে, যেখানে হচ্ছে এই যে এইখানের এই উদ্দীপকটা এখানে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই যে দেখো যে আসলে এখানে কি যৌবনের অথবা হচ্ছে 18 বছর বয়স যে তরুণদের কোন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যে তিনি কি বলতেছেন যে তরুণ নামের জয় মুকুট শুধুমাত্র তারাই পড়তে পারবে যাদের মধ্যে অপরিমাণ শক্তি আছে, যাদের গতিবেগ ঝঞ্চার নেই, মানে ওরা আসলে ঝিমানো পাবলিক না, যাদের ভিতরে একটা স্পিরিট আছে, এরকম মানুষ। তেজ নির্মেঘ, আশার মধ্যাহ্নের মাত্তণ্ডময়, মানে এমন তেজ থাকবে ওদের মধ্যে, এমন রাগ, এমন শক্তি, এমন অন্যায়ের বিরুদ্ধে এমন একটা প্রতিবাদ থাকবে, মানে আষাঢ় মাসে বৃষ্টি যেন তোমার কি হয় একদম মুষলধারে পড়ে, ঠিক তেমনি ওদের কি এই রাগ, এই তেজগুলো মনে হবে যে মানে কোনো প্রতিবাদ করার সময় মনে হবে যে আষাঢ় মাসের বৃষ্টির মতো এগুলো ঝরে পড়ছে। বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার উদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠি তোলে। মৃত্যুকে আসলে তারা ভয় পাবে না। তোমরা দেখবা যে এই জুলাই বিপ্লবে আমরা যে দেখবা বেশিরভাগই তোমার কি ইয়াং জেনারেশনরা প্রাণ দিয়েছে, তাই না? বুড়া মানুষ একটারও মরতে দেখছো? মরতে তো দেখো নাই। সবাই কিন্তু দেখবা যে ওখানে আমরা যারা ইয়াং জেনারেশন ছিলাম তারাই আসলে আন্দোলনে গিয়েছি, তারাই সবচেয়ে বেশি পরিমাণে প্রাণ দিয়েছে আর কি, ওরা মারা গেছে সবচেয়ে বেশি পরিমাণে। তারুণ্য দেখিয়াছি আরবের বেদুইনদের মাঝে, তারুণ্য দেখিয়াছি সমরের সৈনিকের মুখে। তো এখন বলছে আরব দেশের যে বেদুইনরা ছিল, আরব দেশের যে বেদুইনরা ছিল তারা ছিল এমন একটা জাতি যাদের কিন্তু ঘর বাড়ি ছিল না। তারা ওখানে আমাদের দেশে যেরকম হচ্ছে তোমার এখন রোহিঙ্গারা যেরকম ছিল না, তখন আরব দেশেরই কাইন্ড অফ রোহিঙ্গাদের মতো বেদুইনরা বসবাস করত। কিন্তু তারা তাদের কঠোর পরিশ্রম এবং কি তারা তাদের একান্ত সাধনার ফলে কিন্তু সেই দেশের মধ্যেও তারা উন্নত কিছু করতে পারছিল আর কি তাদের জাতিটা। তো এখন লেখক বলতেছে যে আমি সেই সকল জাতির মধ্যে আসলে তারুণ্য দেখতে পাই, যাদের বাড়িঘর ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু তাদের মধ্যে এমন একটা স্পিরিট ছিল যেটার কারণে আজকে তারা প্রতিষ্ঠিত। হ্যাঁ, তারপরে তিনি তারুণ্য আর কাদের মধ্যে দেখছে? তারুণ্য তিনি দেখছে মহাসমরের সৈনিকের মুখে। একজন সৈনিককে দেখলে তার মধ্যে তারুণ্যের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তিনি দেখতে পান। কালা পাহাড়ের অসিতে মানে হচ্ছে কালা পাহাড়ের যেই হচ্ছে অশ্ব বা ঘোড়া, বা কালা পাহাড়ের যেই তোমার শক্তি, সাহস, এই জিনিসগুলোর মধ্যে যে কালা পাহাড় চরিত্র সম্পর্কে তো আমরা জেনে আসছি। তো দেখো কেন তিনি আসলে কালা পাহাড় চরিত্রটাকে এখানে কি করেছেন, উল্লেখ করেছেন, কারণ কালা পাহাড় একজন শক্তিশালী যোদ্ধা ছিল। তো তিনি আসলে একজন যোদ্ধার মধ্যে কি যৌবনের যে দীপ্ত বৈশিষ্ট্য সেটা তিনি দেখতে পেয়েছিলেন। কামাল, করিম, মুসলিনী, এই যে কামালকে, করিমকে, মুসলিনীকে, এই মানুষগুলো সম্পর্কে কিন্তু আমরা
পরে আসছে, এবং এই তিনজন এবং শান ইয়াত লেলিনের শক্তিতে। তো এই যে মানুষগুলো এক একটা দেশকে তারা এত ভালো পর্যায়ে নিয়ে গেছে, এই মানুষগুলোর মধ্যে লেখক বলতেছে যে আমি এই মানুষগুলোর মধ্যে আসলে যৌবনের বৈশিষ্ট্যটা দেখতে পাই। কাদের কাদের মধ্যে? কামালের মধ্যে, করিমের মধ্যে, মুসোলিনি, শান ইয়াত এবং লেলিনের মধ্যে। এটা মনে রাখবা। এখন বুঝতে পারছো তো কেন এই বলা হচ্ছে। তারপরে দেখো বলতেছে যে যৌবন দেখিয়াছে তাদের মাঝে যারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজতে গিয়ে প্রাণ হারিয়েছে। তো লেখক বলতেছে আমি তাদের মধ্যে আসলে যৌবন খুঁজে পাইছি যারা বিমান চালাইতে গিয়া নিজেদের প্রাণ দিয়ে ফেলছে। হ্যাঁ, অনন্ত আকাশে তারা সীমা খুঁজতে গিয়ে, অর্থাৎ আকাশে কোনো কিছু একটা আবিষ্কার করার উদ্দেশ্যে গিয়ে যারা প্রাণ দিয়েছে, আবিষ্কারক রূপে নব পৃথিবীর সন্ধানে গিয়ে আর ফিরে না। তো এরকম আমরা অনেককে দেখছি না যে চাঁদের দেশে গিয়ে মারা গেছে, অন্য আরেকটা গ্রহ গিয়ে তারা কোনো কিছু নতুন কিছু আবিষ্কার করার জন্য গিয়ে মারা গেছে, এভারেস্ট জয় করতে গিয়ে মারা গেছে। তো লেখক বলতেছে যে ওই মানুষগুলোর মধ্যে আসলে আমি যৌবন খুঁজে পেয়েছিলাম। গৌরী সিংহ কাঞ্চনজঙ্ঘার শীর্ষদেশ অধিকার করতে গিয়ে যারা তুষার ঢাকা পড়েছে, যে এই যে কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে উঁচু, এই যে উঁচু পাহাড়টা, এটা হচ্ছে কি, এটাতে উঠতে গিয়ে যে কি হয়েছে যে গৌরী সিংহ, অর্থাৎ অনেক সিংহ মানে হচ্ছে উপরে, এই যে সিংহের মধ্যে, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার যে শীর্ষ পয়েন্ট, এখানে যাইতে গিয়ে যে মানুষ বরফে ঢাকা পড়ে মারা গেছে, লেখক বলতেছে ওই সকল সাহসী মানুষদের মধ্যে আমি আসলে যৌবন খুঁজে পাই। অতল সমুদ্রের নীল মঞ্জুষার মণি আহরণ করতে গিয়া সলিল সমাধি লাভ করেন। তো বলতেছে যে সমুদ্রের নিচের আসলে মূল্যবান পাথর খুঁজতে গিয়ে যারা হচ্ছে কি মৃত্যুবরণ, সলিল সমাধি অর্থাৎ পানির মধ্যে মারা যাওয়ার কি, তো যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে লেখক যৌবন খুঁজে পেয়েছেন। মঙ্গল গ্রহে চন্দ্রলোকে যাইবার পথ আবিষ্কার করতে গিয়ে যারা নিরুদ্দেশ হয়ে গেছে তাদের মধ্যে আসলে লেখক কি খুঁজে পেয়েছেন? যৌবন খুঁজে পেয়েছেন। পবন গতিকে পশ্চাতে ফেলিয়া যাহারা উড়িয়া যাইতে চায়, অর্থাৎ পবন মানে বাতাসের গতিকে, পবন মানে কি বাতাস, বাতাসের গতিকে যারা পশ্চাতে অর্থাৎ পিছনে ফেলে যারা উড়ে যাইতে চায়, নব নব গ্রহ নক্ষত্রের সন্ধান করতে গিয়ে যাহাদের নয়নমণি নিভিয়ে যায়, অর্থাৎ যারা মৃত্যুবরণ করে নতুন নতুন জিনিস আবিষ্কার করার জন্য যারা করতে গিয়ে যারা মরে যায়, যৌবন দেখিয়াছি সেই দুরন্তদের মাঝে। তো লেখক বলছে আমি আসলে ওই মানুষগুলোর মধ্যেই যৌবনের কি দৃষ্টান্তগুলো খুঁজে পেয়েছি। ঠিক আছে, চিত্রকে এখানে প্রেজেন্ট করেছেন। যৌবনের মাতৃরূপ দেখিয়াছে। এই যে যৌবনের মাতৃরূপ মানে কি, এটা তোমরা খেয়াল রাখবা। যৌবনের মাতৃরূপ মানে কি হচ্ছে তোমার কি, এখানে তোমাদের মধ্যে যে ইমোশনটা, যে ভালোবাসা, যে মমত্ববোধ আছে, এই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে যৌবনের মাতৃরূপ। যৌবনের মাতৃরূপ দেখিয়াছি সব বহন করিয়া যখন সে যায় শ্মশান ঘাটে, গোরস্থানে অনাহারে থাকিয়া যখন সে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ বন্যা পীড়িতদের মুখে। তো বলতেছে যখন একটা ছেলে বা যখন একটা ছেলে কি করে, সে হচ্ছে একটা শব মানে কি মৃতদেহ হচ্ছে বহন করে শ্মশান ঘাটে নিয়ে যায়, আবার হচ্ছে কি কবরস্থানে নিয়ে যায়, অনাহারে যারা মরে যাচ্ছে তাদের জন্য সে কি করে কাজ করতে থাকে, নিজে না খেয়ে এই দুর্ভিক্ষ বন্যা পীড়িতদের মাঝে তারা কি করতে যায়, তারা সাহায্য করতে যায়। বন্ধুহীন রোগীর শয্যা পাশে যখন সে রাত্রির পর রাত্রি জাগিয়ে পরিচর্যা করে, বন্ধুহীন রোগী অর্থাৎ যে রোগীটাকে সে চিনে না, সে তার বন্ধুও না, কিন্তু সেই মানুষটাকে সেবা যত্ন করে সে সুস্থ করে তোলে, সেই মানুষটার মধ্যে লেখক আসলে যৌবন খুঁজে পেয়েছেন। যখন সে পথে পথে গান গাহিয়া ভিখারি সাজিয়া দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করে, যখন দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায়, হতাশের বুকে আশা জাগায়, তখনই আসলে সেই মানুষগুলোর মধ্যে লেখক কি যৌবনের বৈশিষ্ট্য খুঁজে। আচ্ছা দেখো, ইহাই যৌবন এই ধর্ম যাহাদের তাহারাই হচ্ছে তরুণ। ইহাই যৌবন এই ধর্ম যাদের তারাই হচ্ছে তরুণ। তাহাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই, দেশ কাল জাতি ধর্মের সীমার ঊর্ধ্বে তাহাদের আসলে সেনানিবাস। আজ আমরা মুসলিম তরুণেরা যেন অকুণ্ঠিত চিত্তে মুক্ত কণ্ঠে বলিতে পারি, ধর্ম আমাদের ইসলাম ঠিক আছে, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য, আমাদের যৌবন। তো লেখক বলতেছে আসলে আমরা কি করতে পারবো, আজকে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আজকে আমরা যৌবনের যে উদ্দীপ্ত প্রলয়ে আজকে আমরা কি হয়েছি, এখানে সামনে উপস্থিত হয়েছি, আমরা সবাই আজকে বলতে পারবো যে আমাদের যে ধর্ম সেটা হয়তো ইসলাম হইতে পারে, কিন্তু আমাদের যে এই ইসলাম ধর্মের বাইরে গিয়ে যে আমাদের প্রাণের ধর্ম সেটা হচ্ছে তারুণ্য এবং যৌবন। আমরা সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের, সকল কালের আমরা মুরিদ যৌবনের। কার মুরিদ সে হচ্ছে যৌবনের মুরিদ। এই জাতির ধর্মকালকে অতিক্রম করিতে
পারিয়াছে যাহাদের যৌবন তাহারাই আজ মহামানব মহাত্ম মহাবীর। তো এই জাতিটা উন্নতি করতে পারছে শুধুমাত্র আমাদের এই যে ইয়াং জেনারেশনরা ব্রেন হচ্ছে, এই যে সবাই বিদেশ চলে যাচ্ছে। তো কে কে থেকে যাচ্ছে? যারা ভালো করে পড়াশোনা করছে, যাদের একটা সম্ভাবনাময় ভবিষ্যৎ আসলে থাকার কথা, তারা যেহেতু দেশে সম্মান পাচ্ছে না, তারা দেশে সুযোগ পাচ্ছে না, তারা সবাই বিদেশে চলে যাচ্ছে, তাই না? আর থেকে যাচ্ছে আমাদের মতো যত অকর্মণ্য আছে, আমাদের মতো যারা হচ্ছে দিনে পাইলে দিনে খাইলে ওই সারাদিন শুধু ওই ঘরের ঝগড়া ঝাঁটি মারামারি নিয়েই যারা আমরা বসে থাকি, তারাই আমরা দেশে পড়ে গেছি। তাহলে একটা দেশ উন্নত করব কিভাবে? একটা দেশের যে শক্তিটা, সেটাই তো একটা বড় শক্তি সব বিদেশে চলে যাচ্ছে। তো এই বড় শক্তিটা যখন বিদেশে চলে যাচ্ছে, আর আমাদের মতো যারা হচ্ছে যাদের খেয়ে কোনো কাজ নাই, সারাক্ষণ মানুষের পিছনে লাইগা থাকি, হ্যাঁ, সারাদিন হচ্ছে ওই কি করলো সেই কি করলো না, মানে দেশের জন্য কাজ না করে সারাক্ষণ মানুষের পিছনে লাগার উপরে কাজ করি আমরা বেশি। তো তারাই আসলে দেশে থেকে যাচ্ছে। তো তাদের দ্বারা তো দেশের উন্নতি করা তো আর কোনো পসিবিলিটি নেই, তাই না? তো লেখক বলতেছে যে আসলে একটা দেশ বা জাতি তখনই মানে উপরের দিকে উঠতে পারে যখন হচ্ছে এই যে যৌবনে উদ্দীপ্ত যে জনতাটা আছে, এইটা একটা দেশে কাজে লাগতে পারে। তাহাদিগকে সকল দেশের সকল ধর্মের সকল লোক সমান শ্রদ্ধা করে, তাই না বলো? যে আমাদের দেশের যে তোমার যারা ভালো কাজ করে, যেমন দেখবা কয়েকদিন আগে হচ্ছে তোমার এই যে অভ্র যে কিবোর্ডের প্রতিষ্ঠাতা, তাকে বড় একটা পুরস্কারে ভূষিত করা হয়েছে। তাকে সবাই সম্মান করতেছে। কেন করতেছে? কারণ এই ছেলেটা এমন একটা কাজ করে গেছে যেটার জন্য আমরা এখন বর্তমানে মোবাইলের মধ্যে মেসেজিং এর মধ্যে আমরা কি করতে পারতেছি, আমরা বাংলায় টাইপ করার মতো একটা জিনিস পেয়ে গেছি। তো এই মানুষটাকে তো সবাই ভালোবাসবে, যারা ভালো কাজ করে তাদেরকে সবাই ভালোবাসে, তাই না? আচ্ছা, তারপরে দেখো আমরা চলে যাই আমাদের একদম লাস্ট প্যারাটাতে। পথ পার্শ্বের ধর্ম অট্টালিকা আজ পরপর হইয়াছে, তাহাকে ভাঙিয়া ফেলিয়া দেওয়াই আমাদের ধর্ম। পথ পার্শ্বের ধর্ম অট্টালিকা, এই যে দেখো বড় একটা উদাহরণ হইতে পারে বর্তমানের যে সময়টা। বর্তমান সময়টাতে কি এখন ধর্মটা আসলে বলে না যে ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম, কিন্তু সারা বিশ্বের মাঝে আমরা বাংলাদেশের মানুষ ইসলাম ধর্মটাকে এমনভাবে প্রেজেন্ট করতেছি, এখন সবাই ভাবে যে ইসলাম ধর্ম মানে হচ্ছে শুধু মারামারি, কাটাকাটি, জঙ্গিবাদ, এই জিনিসগুলো। কারণ আমরা আসলে মানুষ এটার জন্য দায়ী যে আমাদের এই প্রাণের ধর্মটাকে আমরা কাজে লাগাই সবাই বিজনেস করতে অনেক বেশি ব্যস্ত। আমরা চাই যে ধর্মটাকে কাজে লাগাইয়া কেমনে রাজনীতিবিদ হওয়া যায়, ধর্মটাকে কাজে লাগাইয়া কিভাবে নিজের স্বার্থ হাসিল করা যায়। তো এটা যখন আমরা করতে যাই তখন কি হচ্ছে, তখন দেখো তাহাদিগকে তখনই কিন্তু একটা দেশ পিছনে পড়ে যাচ্ছে যখন ধর্মকে আমরা কাজে লাগাইতে যাই। এই যে যেমন ধরো তোমরা জাকির নায়েকের অনেক কথা শুনতে পারো, যে জাকির নায়েক বড় একজন ধর্মগুরু আমাদের বলা যাইতে পারে। তিনি আমাদেরকে অনেক জ্ঞান দিয়ে থাকেন ধর্ম বিষয়ক, আমি তার অনেক লেকচার ফলো করে। তো জাকির নায়েক বলছে যে একটা দেশের মানে আমাদের ইসলাম ধর্মটাকে আমরা হচ্ছে একটা দেশের কালচারের সাথে হচ্ছে তুলনা করি। যে আরব দেশের মানুষজন যেভাবে চলাফেরা করে, আমরা ভাবি যে তারা আরব দেশের সব মানুষ জান্নাতে যাবে আর বাংলাদেশের সব মানুষ হচ্ছে জাহান্নামে যাবে। তো উনি কিন্তু একটা কথা বলছিল যে একটা দেশের সংস্কৃতি দেখে তুমি তোমার ধর্ম নির্ধারণ করতে পারো না, এটা তার সংস্কৃতি, সে সেটা চর্চা করতেছে, তাই না? এবং যাই দেখো ওরাও কিন্তু মদ খাইতেছে, ওরাও হচ্ছে নারী কেলেঙ্কারিতে যুক্ত, ওরাও হচ্ছে তোমার পাচারের কাজে হচ্ছে মানে নারী পাচার, তারপর হচ্ছে অনেক খারাপ খারাপ কাজে কিন্তু ওরা যুক্ত। কিন্তু ওদের বেশভূষা কি? ওরা পাঞ্জাবি পরে, ওরা বোরখা নিকাব করা থাকে, কারণ এটা তাদের পোশাক। একটা পোশাক দিয়ে একটা ধর্মকে কখনো যাচাই বাছাই করা যায় না যে ওরা এরকম পোশাক পরছে বলে হচ্ছে ওরা সব ভালো কাজ করতেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। তো কখনো পোশাক দিয়ে বা হচ্ছে একটা দেশের কালচার দেখে আমরা কখনো আমাদের ধর্মটাকে রিপ্রেজেন্ট করতে পারি না। এই যারা রিপ্রেজেন্ট করে তারা হচ্ছে ধর্মকে পুঁজি করে ব্যবসা করে। কি করে? ধর্মকে পুঁজি করে ব্যবসা করে। এই যে ধর্মকে যারা পুঁজি করে বিজনেস করতেছে, লেখক বলছে তাদেরকে ভেঙে ফেলে দেওয়াই হচ্ছে আমাদের ধর্ম। ওই জীর্ণ অট্টালিকা চাপা পড়িয়া বহু মানবের মৃত্যুর কারণ হইতে পারে। এই যে যারা এই কাজগুলো এখন বর্তমানে বাংলাদেশি করতেছে, এটার জন্য দেখা যাবে যে অনেকের ফিউচার কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই না? অনেকের ফিউচার নষ্ট হয়ে যাবে। তো লেখক বলতেছে যে এটার এই যে ধর্মকে পুঁজি করে বিজনেস করা, এটার চাপা পড়ে কিন্তু আমাদের অনেকের মৃত্যু হইতে পারে। যে ঘর আমাদের আশ্রয় দান করেছে, তাহা যদি সংস্কারাতীত হইয়া আমাদেরই মাথায় পরিবার উপক্রম করে, তাহাকে ভাঙিয়া নতুন করিয়া গড়িবার দুঃসহজ আছে একা তরুণ নাই। তো বলছে যে ঘরটা আমাদেরকে আশ্রয় দিচ্ছে, এখন এটা যদি
পুরনো কাঠামো থাকে, এটা যদি ভাঙা আমাদের মাথায় পড়ে তাহলে আমরা মরে যাব না? তো এই পুরনো কাঠামোকে নতুন করে গড়ে তুলতে পারে কারা? শুধুমাত্র তরুণরা, তাই না? খোদার দেওয়া এই পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল, সে যত মুনাজাতই করুক না কেন খোদা তা কবুল করবে না, খোদা তা কবুল করবে না। তুমি এই দেশের যে নিয়ামতগুলো আছে, যে এই বিশ্বের নিয়ামতগুলো, আল্লাহর দেওয়া যে নিয়ামতগুলো, ঈশ্বরের দেওয়া নিয়ামতগুলো যদি তুমি গ্রহণ করতে না পারো, তাহলে আসলে তুমি যতই মুনাজাত করো না কেন তোমার মুনাজাত কখনো কবুল হবে না। খোদা হাত দিয়েছেন বেহেশত এবং বেহেশতি চিজ। চিজ মানে কি? চিজ মানে হচ্ছে জিনিস, তাই না? তো লেখক বলতেছে খোদা হাত দিছে তোমাদেরকে, কেন? যে বেহেশতের যেই জিনিসগুলো আছে সেটা অর্জন করে নেওয়ার জন্য। ভিখারির মতো হাত তুলে সারাদিন ভিক্ষা করবার জন্য তোমাকে হাত দেয় নাই। আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো করে গড়ে তুলবো, ইহাই হোক তরুণদের সাধনা। ঠিক আছে, বুঝতে পারছো? এই গল্পের পুরো মূল ভাবটাই হচ্ছে তোমার এটা, যে আসলে যৌবনে উদ্দীপ্ত জনতাকে সে আরো জাগ্রত করে দিছে। যে দেখো, যেহেতু সে একটা সমাবেশে এই কথাগুলো বলছে, তার মানে তার সামনে যত ছেলে পেলে ছিল এরা সব হচ্ছে ইয়াং জেনারেশন, তাদেরকে উদ্দেশ্য করে আসলে তিনি এই কথাগুলো বলছে যে তোমাদেরকে এই কাজগুলো করতে হবে, ঠিক আছে? তো তোমাদেরকে এই বৈশিষ্ট্যের অধিকারী হইতে হবে, তোমাদেরকে একটা দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য কি কি কাজ করা লাগতে পারে তিনি এটার দিক নির্দেশনা কিন্তু এই যৌবনের গান গল্পের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। ওকে, আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে গেছে। বাট নতুন নতুন গল্পগুলোতে আমি একটাই বলি প্রবলেম, যে যেহেতু নতুন এই গল্পগুলো তোমরা পেয়েছো, সো এই গল্পগুলো তোমাদের কাছে প্রথমে একটু একটু কঠিন লাগতে পারে, কিন্তু পরবর্তীতে দেখবা আস্তে আস্তে এই গল্পগুলো তোমাদের কাছে সহজ মনে হবে। যখন একবার দুইবার করে পড়বা তখন কিন্তু সহজ মনে হবে, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা আমরা আমাদের কোথায় চলে যাব? এখন আমরা আমাদের এমসিকিউ পার্টে চলে যাব, ঠিক আছে? আমরা এখন আমাদের এমসিকিউ পার্টে চলে যাই। এটা সেভ করে ফেলছি, নোটে চলে যাই, এটা তোমাদের আপলোড দিয়ে দিব। যৌবনের গানে এমসিকিউ সলভ। চলো আমরা কিছু, যেহেতু যেহেতু এটা নতুন টপিক, তার মানে এখান থেকে বিগত বছরের কোনো প্রশ্ন নাই, সো গাইড থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন তুলে দিয়েছি। তো আশা করছি এই জিনিসগুলো যদি একটু আচ্ছা, তাহলে আজকে আমরা কিছু কোশ্চেন সলভ করে আসলে এটার প্যাটার্নটা কেমন হইতে পারে সেগুলো আমরা বুঝে ফেলবো, ঠিক আছে? তো প্রথমে বইয়ের কিছু এমসিকিউ আমরা দেখব। তো বইয়ের এমসিকিউ গুলো আমরা একটু আগে সলভ করে ফেলি, দেন আমরা এক্সট্রা এমসিকিউ সলভ করব, ঠিক আছে? আচ্ছা, ওকে, চলো। যৌবনের গান প্রবন্ধে লেখক কি হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান? তিনি বলেছিলেন না যে আমি তোমাদেরই দলভুক্ত, আমি তোমাদেরই দলভুক্ত এবং আমি এটা হয়ে তোমাদের কি তোমাদের অনুদানগুলো অর্থাৎ তোমাদের যে উপহারগুলো আমি গ্রহণ করতে চাই, সেটা কি হয়ে? মধ্যমণি হয়ে, দলপতি হয়ে, পূজারী হয়ে, নাকি সহযাত্রী হয়ে? কোনটা হবে বলো তো অ্যান্সার? কোনটা হবে অ্যান্সার? আমরা দেখেছিলাম তিনি হচ্ছে বলেছিলেন যে আমি তোমাদেরই দলের একজন মানুষ এবং আমি কি আমি তোমাদের সহযাত্রী হয়ে অর্থাৎ তোমাদের সাথেরই একজন সঙ্গী হয়ে তোমাদের অনুদানটা তোমাদের উপহারটা আমি গ্রহণ কি হয়ে? সহযাত্রী হয়ে, তাই না? ইজি না? এই যে দেখছো, তার মানে আমরা মোটামুটি অ্যান্সার করতে পারবো আশা করছি। শুরুটা যেহেতু তোমরা পারছো, সেকেন্ড অপশনে চলে যাই। আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার, গান করার। উক্তিটিতে বোঝানো হয়েছে আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার, গান করার। তাহলে এখানে এই উক্তিটা দ্বারা কি বোঝানো হয়েছে দেখো তো? যৌবনের উচ্ছলতা, মানব কল্যাণে ব্রতী হওয়া। আচ্ছা, এখানে কি মানব কল্যাণের কোনো কথা বলা হয়েছে যে আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার? এখানে তো মানব কল্যাণের কোনো কথা বলা হয় নাই, তাই না? তাহলে একটা একটা কিন্তু বাদ দিয়ে দিলাম। তারুণ্যের প্রতি অকুণ্ঠ পক্ষপাত, গানের পাখির সাথে কবিতার তুলনা। গানের পাখির সাথে কবিতার তুলনা, গানের পাখির সাথে কবিতার কি? এখানে তো এটা তো কবিতা না, এটা আমাদের গল্প, তাহলে এটাও বাদ। গানের পাখির সাথে কবিতার তুলনা নাই। এখন এই দুটো অপশনের মধ্যে আমাদের কনফিউশন। তোমাদেরকে আমি সবসময় একটা কথা বলি, বাদ দেওয়ার মেন্টালিটিটা আগে তোমাদেরকে করতে হবে, যে যেই দুটো অপশন একবারে আমার প্রশ্নের সাথে মিলে না, এটাকে একদমই কাইটা দিবা, এইদিকে তাকানোরও দরকার নাই। বাকি যে দুটো অপশন আছে এই দুটো অপশনের মধ্যে তুমি ডিসাইড করবা যে কোনটা অ্যান্সার হবে। দেখো, লেখক বলতেছে আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার। লেখক কিন্তু কবি বলার আগেও তিনি একটা কথা বলেছিলেন যে তিনি আসলে আমাদেরই সহযাত্রী, অর্থাৎ তিনি যারা বর্তমানে যৌবনে আছে তিনি তাদেরই একজন, তাই না? এবং তিনি যৌবনের গান গেয়ে থাকেন এবং এই যে তিনি কবি হিসেবে নিজেকে প্রেজেন্ট করেছেন, অর্থাৎ তিনি এখানে কি করতেছেন? তিনি কিসের গান গাইতেছেন? তিনি যৌবনের গান গাইতেছেন, অর্থাৎ তিনি যৌবনের যে উচ্ছলতা সেই দিকটাকেই এখানে প্রেজেন্ট করতেছেন। যে তিনি যে পাখির মতো গান গাইতেছেন সেটা কিসের গান গাইতেছেন? সেটা যৌবনে উদ্দীপ্ত হওয়া তরুণদের জন্য তিনি গান গাইতেছেন, তাই না?
তারপরে দেখো, পূর্বকালে ইউরোপে আইন দ্বারা কুষ্ঠরোগীদের নির্বাসন দেওয়া হতো। পূর্বকালে অর্থাৎ অনেক আগে ইউরোপে কুষ্ঠরোগী যারা ছিল, আসলে কুষ্ঠরোগী কিন্তু খুব খারাপ একটা রোগ ছিল। তো এই রোগীদেরকে কি করতো, যারা কুষ্ঠরোগে আক্রান্ত হতো তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দিত, অর্থাৎ মানে সমাজ থেকে বিচ্যুত করে অন্য আরেকটা জায়গায় তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো। মানবপ্রেমিক দানিয়েল, মানবপ্রেমিক কে ছিল? দানিয়েল। সে যৌবনের ভোগ লালসা ত্যাগ করে মালাকো দ্বীপে, একটা দ্বীপ ছিল যে দ্বীপের নাম মালাকো দ্বীপ, সেই দ্বীপে গিয়ে তিনি এই কুষ্ঠ রোগীদেরকে তিনি সেবা করার জন্য ব্রতী হন, অর্থাৎ প্রতিজ্ঞা করেন। এবং তিনি তার ঈশ্বরকে অর্থাৎ আল্লাহকে তিনি বলেন যে প্রভু আজ আমার প্রেম সকল পূর্ণতায় সফল সার্থক হলো। তো তিনি আসলে এই কুষ্ঠ রোগীদের উপকার করার মাধ্যমে তিনি তার জীবনের সার্থকতা খুঁজে নিয়েছিলেন। তাহলে দেখো এখানে আমরা প্রশ্নের সাথে একটু দেখি, অনুচ্ছেদে যৌবনের গান প্রবন্ধে বর্ণিত তারুণ্যের কোন বৈশিষ্ট্যতা ফুটে উঠেছে বলতো? এখানে সে কি করেছে? সে কিন্তু কুষ্ঠ রোগীদেরকে সেবা যত্ন করেছে, তাই না? তাহলে আমি বলেছিলাম যে মানে কাউকে সেবা করা, সেবা করার মেন্টালিটি, এই যে কাউকে দেখলে আমার মধ্যে মানে কারোর দুর্দশা দুঃখ দেখলে আমার মধ্যে কি খারাপ লাগা কাজ করে, একটা মায়া সৃষ্টি হয়, সেটা কোন বৈশিষ্ট্যকে, তরুণদের কোন বৈশিষ্ট্যকে রিপ্রেজেন্ট করতেছে বলতো? সেটা কি উদ্যম, উদার্য, মাতৃরূপ না দেখো মাতৃরূপ মানে হচ্ছে একজন মায়েদের মধ্যে যেরকম মমত্ব ভালোবাসাটা কাজ করে, ঠিক তেমনি এখানে আমরা উদ্দীপকটাতেও কিন্তু দেখতে পারলাম যে তার মধ্যে একটা এই যে কুষ্ঠরোগীদের জন্য মায়া মহব্বতের সৃষ্টি হয়েছে। এই জন্য তাকে বলা হচ্ছে যে এই যৌবনের যে মাতৃরূপের যে বৈশিষ্ট্য সেটার সাথে তাকে তুলনা করতে পারি আমরা। আচ্ছা, নিচের কোন বাক্যে অনুচ্ছেদের ভাব সবচেয়ে ভালো পড়েছে? আচ্ছা, নিচের কোন বাক্যটা দ্বারা, এই বাক্যগুলো কিন্তু সব আমাদের যৌবনের গান গল্পের বাক্য, যৌবনের গান গল্পের বাক্য কিন্তু এগুলো, হ্যাঁ সবগুলো, এগুলো বাইরে থেকে কিছুই দেওয়া হয় না। এখন কোনটার সাথে আসলে উদ্দীপকের বৈশিষ্ট্যের মিল আছে এটা একটু দেখবো। ইহারা থাকে শক্তির পিছনে বুদ্ধির ধারার মতো গোপন। দেখো, ইহারা থাকে শক্তির পিছনে বুদ্ধির ধারার মতো গোপন দ্বারা কিন্তু ওই যে তোমার কি বিশেষজ্ঞ জ্ঞানী ব্যক্তিদেরকে বলা হয়েছিল একদম শুরুতে, আমরা ফার্স্ট ক্লাসে যখন পড়ছিলাম যে যারা জ্ঞানী ব্যক্তি, যারা হচ্ছে দার্শনিক, তারা কি করে, তারা হচ্ছে একটু আড়ালে থাকে। তাহলে এটার সাথে আসলে দার্শনিকদের পরিচিতি আছে। তো এখানে কিন্তু আমরা আসলে উদ্দীপকের দার্শনিক কোনো চিন্তা দেখতে পাই না, তাহলে এটা বাদ, একটা কিন্তু বাদ দিয়ে দিলাম। রং ছড়াইতে ছড়াইতে তাহাদের অস্ত। আচ্ছা, রং ছড়াইতে ছড়াইতে তাহাদের অস্ত মানে হচ্ছে আসলে যৌবনে যারা যারা হচ্ছে ইয়াং জেনারেশন, তারা কি করে, তারা হচ্ছে আলো ছড়াইতে ছড়াইতে তারা তাদের জন্ম হয় এবং তারা রং ছড়াইতে ছড়াইতে কি করে, মৃত্যুবরণ করে। তো এই জন্য লেখক এখানে আসলে আমরা দেখতে পাইতেছি যে যৌবনের যে পজিটিভ একটা গুণ এটা। আচ্ছা, এটাও আমাদের অ্যান্সার হইতে পারে যখন দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায়। এখন আমরা ধরেই ফেলছি যে অ্যান্সার কোনটা হবে, তাহার হাসিতে গান তাহার কান্নায় গান, এটা তো হবেই না। তাহলে দেখো এই দুটার মধ্যে কোনটা অ্যান্সার হবে? গ অ্যান্সার হবে। ভেরি গুড। তাহলে বুঝতে পারতেছো প্রশ্নগুলো কিভাবে অ্যান্সার করতে হয়। প্রত্যেকটা অপশন তুমি অ্যানালাইসিস করবা, যখন প্রত্যেকটা অপশন অ্যানালাইসিস করে ফেলবা তখন দেখবা যে এমনিতে দুই একটা অপশন বাদ পড়ে যাইতেছে, যে দুইটার মধ্যে কনফিউশন থাকবে এই দুইটার থেকে তুমি একটা ডিসাইড করবা। তাহলে দেখো এটা কিন্তু খুব সুবিধা হয়ে যাবে। কিন্তু যখন তুমি এই চারটা অপশন বারবার পড়তে থাকবা তখন তোমার কনফিউশন আরো বেশি বেড়ে যাবে। কনফিউশন, হাই হাই কোনটা হবে এরকম একটা চিন্তা ভাবনা চলে আসবে। তো যেই দুইটা বাদ দেওয়ার মতো একদমই বাদ দিয়ে দিবা, বাকি দুইটার মধ্যে একটা ডিসাইড করবা, ঠিক আছে? ওকে, তারপরে দেখো চলে যাই, বার্ধক্য কিছু কাটতে পারে না। কাটতে মানে কি, মানে ছিন্ন করে নিতে, কেড়ে নেওয়া থেকে কাটতে। বার্ধক্য অর্থাৎ বয়সটা কোনো কিছু কেড়ে নিতে পারে না, বলে কিছু ছাড়তে পারে না। দুটি কালো চোখের জন্যও নয়, 20 কোটি কালো লোকের জন্যও নয়। তো বলতেছে যে এই যে বার্ধক্য অর্থাৎ বুইড়া বয়সটা, যেটা আমরা বলবো যে বয়স্ক, যে আমাদের মানে বুড়া হয়ে গেলে যে এজটা হয় এটাকে বলা হচ্ছে বার্ধক্য। বার্ধক্য কিছু, আচ্ছা, বার্ধক্য কিছু কাটতে পারে না বলে কিছু ছাড়তে পারে না। যেহেতু বার্ধক্যে যারা বয়স্ক মানুষ, সে কি করতে পারে না, কিছু কারোর কাছ থেকে কিছু কেড়ে নিতে পারে না, কারণ তারা আসলে কি দুর্বল সংস্কারাচ্ছন্ন, তারা পুরনো জিনিস নিয়ে সবসময় ভাবতে ব্যস্ত থাকে, যার কারণে তারা কারো কোনো জিনিসটি কেড়ে নিবে সেটার মেন্টালিটি যেমন নাই, ঠিক তেমনি কোনো কিছু ছাড়তেও পারে না, অর্থাৎ কারোর উপকারে যে আসবে সেটাও কিন্তু তাদের মধ্যে থাকে না। দুটি কালো চোখের জন্যও না আর 20 কোটি কালো লোকের জন্যও না, অর্থাৎ সে কারোর কোনো কাজেই আসে না। বার্ধক্যে যারা থাকে তারা কারো কোনো কাজে আসে না। তাহলে দেখো এটার সাথে আমরা এখন কি মিল পাইতে পারি। এখানে যৌবনের গান প্রবন্ধে বৃদ্ধের যে বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়
যায়, সেটার সাথে আমরা কি কি মিল দেখতে পারি? পশ্চাৎপদতা। পশ্চাৎপদতা মানে হচ্ছে চিন্তা ভাবনা পিছনের দিকে, মানে আদিম যুগের। বলে না যে এই তুমি চুপ থাকো তো, তোমার চিন্তা ভাবনা খুবই একদম ব্যাকডেটেড। তো তাদের যারা বার্ধক্যের আসলে অন্তর্ভুক্ত, তাদের কি চিন্তা ভাবনাগুলো একটু কি থাকে, ব্যাকডেটেড থাকে, যেটাকে বলা হচ্ছে পশ্চাৎপদতা। রক্ষণশীলতা, রক্ষণশীলতা চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকে। মেয়েরা এটা করতে পারবে না, ছেলেরা এটা করতে পারবে, এটা মেয়েদের জন্য না, এটা ছেলেদের জন্য। এই যে রক্ষণশীল চিন্তা ভাবনা, কিন্তু এটাকে বলা হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য গড়ে তোলা, মেয়েদেরকে দমিয়ে রাখার যে একটা চিন্তা ভাবনা চলে আসা, হ্যাঁ, মানে মেয়েদেরকে দাসী করে রাখার আসলে যে মেন্টালিটিটা, এটাকে বলা হচ্ছে যে রক্ষণশীলতা। স্থবিরতা, স্থবিরতা মানে কি, যেটা হচ্ছে তাদের লাইফটা আসলে স্থির, তারা নতুন কিছু উদ্ভাবন করতে পারে না, এটাকে বলা হচ্ছে স্থবিরতা, অর্থাৎ যেমন আছে এমনই আছে তারা। তাহলে আমরা এই তিনটা গুণের সাথেই কিন্তু আসলে বার্ধক্যের যে গুণগুলো, অর্থাৎ বার্ধক্যের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো মিলাতে পারছি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু তিনটাই হবে। তাহলে অ্যান্সার হবে ঘ, অর্থাৎ সব কয়টা জিনিসই কিন্তু আমরা মিল পাচ্ছি। বৃদ্ধের যে বৈশিষ্ট্য, সেটার সাথে কিন্তু আমরা উদ্দীপকের একটা মিল পাচ্ছি, সেটা কি তিনটা বৈশিষ্ট্যের সাথে কিন্তু আমরা মিল পাচ্ছি। আচ্ছা, অনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি? তো অনুচ্ছেদে বর্ণিত যে বার্ধক্যটা আছে, এটার বিপরীত ভাষা কোনটা? শক্তির পিছনে রুধির ধারার মতো গোপন, সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে, তরুণ তরুণের মতোই যে তারুণ্য তিমির বিদায়ী, অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া যে প্রাণ হারায় ফেলে। বলো তো এটার অ্যান্সার কি হবে? বলো বলো। এখানে বলতেছে অনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষা কোনটা। তাহলে অনুচ্ছেদে যে বার্ধক্যের বৈশিষ্ট্যগুলো বলা আছে, এটার বিপরীত বৈশিষ্ট্য আমরা কোনটা পাবো? শক্তির পিছনে রোধির ধারার মতো না, এখানে তো ওই যে মনীষীদের কথা বলা হয়েছে, সে রাত্রির পর রাত্রি জাগিয়ে পরিচর্যা করে, এখানে মাতৃরূপের কথা বলা হয়েছে। তরুণ তরুণদের মতোই সে তারুণ্য তিমির বিদায়ী, এখানে হচ্ছে যে সূর্যের আলোর মতো যে হচ্ছে দিক বিদিকে আলো ছড়ায়, অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া যে প্রাণ হারায় ফেলে। দেখো দেখো এখানে কি কথা বলছে, এখানে বলতেছে যে সে কিছু এই বার্ধক্য যাদের মানে যাদের বার্ধক্য বৈশিষ্ট্য, সে কিছু কাটতেও কেড়ে নিতে পারে না, কিছু ছেড়েও দিতে পারে না, হ্যাঁ, কোনো দুইটা কালো চোখের জন্যও না, আবার 20 কোটি কালো লুকের জন্যও পারে না, অর্থাৎ তাদের দ্বারা নতুন সম্ভাবনাময় কিছু আমরা দেখতে পাই না। কিন্তু তার বিপরীত বৈশিষ্ট্য যদি দেখি, তরুণরা কি, তারা অনন্ত আকাশে সীমা খুঁজতে গিয়ে তারা প্রাণ হারায় ফেলে। তাহলে এই বার্ধক্যের বৈশিষ্ট্যের একদম স্পেসিফিক ভাবে যদি আমরা বলি যে এটার বিপরীত একটা বৈশিষ্ট্য হইতে পারে, উত্তর হইতে পারে ঘ। ভেরি গুড। দেখছো যে কবি কেন যৌবন শক্তির জয়গান করেছেন? যৌবন ব্যাগ থামে না বলে, যৌবনের শক্তি বিপ্লবী বলে, যৌবন শক্তি অফুরন্ত বলে, যৌবন শক্তি পরিশ্রমী বলে। বলো তো যৌবন শক্তির জয়গান লেখক কেন করেছেন? বলো এটা এটা কেন করছে? তার যৌবনের ব্যাগ থামাতে পারে না বলে, নাকি যৌবন শক্তি বিপ্লবী বলে, নাকি হচ্ছে তোমার যৌবন শক্তি অফুরন্ত বলে, নাকি হচ্ছে তোমার যৌবন শক্তি পরিশ্রমী বলে? বলো কোনটা হবে? কেন জয়গান গাইছে? যৌবনের ব্যাগ থামে না বলে, যৌবনের শক্তি বিপ্লবী বলে, যৌবনের শক্তি পরিশ্রমী বলে, যৌবনের শক্তি অফুরন্ত বলে। যৌবনের শক্তিটা আসলে কখনো শেষ হয় না, এটা এটা যখন আমরা আমাদের নিজেদের মধ্যে করে এই যৌবনের বৈশিষ্ট্যগুলোকে আমরা কি করব, আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসবো, তখন এটা আমরা যত বয়স হোক না কেন, আমরা বুড়া হয়ে যাই, 80 বছর 90 বছর 100 বছর হয়ে যায়, এটা কিন্তু কখনো শেষ হবে না। এখানে যৌবন বলতে শুধু বয়সের মধ্যে সীমাবদ্ধ না, এই যৌবন বলতে কিন্তু বলা হচ্ছে তোমার মেন্টালিটিটা আসলে কোন পর্যায়ে আছে, তোমার মেন্টালিটির স্ট্যান্ডার্ডটা। তো এই জন্য আসলে তিনি যৌবন শক্তি জয়গান করেছেন, যেহেতু যৌবন শক্তি কখনো কি এটা ফুরায় না, যেহেতু ফুরায় না, এই জন্য তিনি সবসময় বলেছেন যে যৌবনের আহ্বান তিনি করেছেন, যে সবার মধ্যে তিনি যৌবনের বৈশিষ্ট্য দেখলো। আচ্ছা, বায়োস্ফিংয়ের স্বভাব কি রূপ? বলতো অন্যদের সাহায্য করা, অন্যদের তাড়া করা, গানের প্রতি বিরূপতা, অন্যের গান অসহ্য লাগা। এই যে বায়োস্ফাকি কোনটা ছিল? বলো বায়োস্ফাকি কিন্তু ছিল কাক। এখন কাকের বৈশিষ্ট্য কোনটা ছিল? বলো তো কাক কাকে তাড়া করে বেড়াইতো? বলো বায়োসের বায়োসের বৈশিষ্ট্য কি হবে? বায়োসের বৈশিষ্ট্য হবে খ, অন্যদের তাড়া করে বেড়ানো। এখানে অন্য বলতে কিন্তু কোকিলকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, কোকিলের গানকে তার একদমই সহ্য হইতো না এবং কোকিলকে সে তাড়া করে বেড়াইতো, তাই না? আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, নিচের কোনটিতে যৌবনের মাতৃরূপ ফুটে উঠেছে? হতাশার বুকে আশা জাগানো, ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম ঔদার্যে, অফুরন্ত প্রাণশক্তিতে। মানে মাতৃরূপটা কোন কোন ইয়েতে, অপশনটাতে ফুটে উঠেছে, এটা আমাকে একটু জানাও। বলো কোনটাতে?
ক্লান্তিহীন উদ্যমে, অপরিসীম ঔদার্যে, অফুরন্ত প্রাণশক্তিতে, নাকি হতাশার বুকে আশা জাগানো। দেখবা আমাদের মাতৃরূপ মানে কি, যখন মায়েরা কি করে সবসময় দেখবা, তুমি যতই হতাশাগ্রস্ত হও, তুমি যতই অসুস্থ হয়ে যাও, তুমি যতই বিপদে পড়ো, মায়েরা কিন্তু আমাদেরকে আগলে রাখে। তো একটা একটা হচ্ছে তোমার দুর্বল শক্তি বা একটা হতাশাগ্রস্ত মানুষের বুকে যখন তুমি আশা জাগাতে পারবা, তখনই তুমি বুঝতে পারবা যে তোমার মধ্যে আসলে মাতৃরূপটা অনেক বেশি আছে। তা আমি মনে করবো যে এটা আসলে আমার বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। আমার মধ্যে অনেক মাতৃরূপ আছে। আমার ফ্রেন্ডরা, মানে আমার কিছু বেস্ট ফ্রেন্ড আছে, ওরা হচ্ছে এরা 2 দিন পরে পরে ডিমোটিভেট হয়ে যায়। 2 দিন পরে পরে নাকি এদের জীবন ভাল লাগে না, এদের নাকি কোনো লাইফের গোল নাই, এরা খালি আমার ফোন দিয়ে হতাশ হয়ে যায়। তো এদেরকে আমি এমন মোটিভেট করি যে ইউ ক্যান ডু, হ্যাঁ তুমি সব তোর দ্বারাই আসলে হবে, তোকে এটা করতে হবে, তোর এটা করতে হবে, তুই কেন পারবি না, তোর মানে এমন ভাবে মোটিভেট করি। তারপর থেকে বলে আসলেই তো আমি বলি যে দেখ আমি কি করতেছি, তুই কেন এগুলো করতে পারতেছিস না। মানে আমি অনেক পরিমাণে মোটিভেট করি ওদেরকে। তো ওরা আসলে যখনই ডিমোটিভেট হয়ে যায় তখনই আমাকে ফোন দেয়। তো আমি ভাববো যে আমি মনে করি আমার মধ্যে যৌবনের এই মাতৃরূপটা অনেক বেশি আছে, কারণ আমি মানুষকে প্রচুর আজাইরা মোটিভেট করতে পারি। তো এটাও ওদের কাজেও লাগে। তো হতাশার বুকে আসা জাগানো হচ্ছে আসলে বলা যায় যে হ্যাঁ, তো বলা যাবে যে এই হতাশার বুকে আশা জাগানোটাই হচ্ছে যৌবনের মাতৃরূপ হিসেবে পরিচিত। তারপরে দেখো যৌবনের মাতৃরূপ আছে কার মধ্যে, লাশ বহুগুণকারীর মধ্যে, শ্মশানের অধিবাসীর মধ্যে, নবীন জগৎ সন্ধানকারীর মধ্যে, নাকি গানের পাখি। যখন যৌবনের মাতৃরূপটা আমরা কার মধ্যে দেখতে পাই, এখানে কয়েকটা বৈশিষ্ট্য কিন্তু বলছিল যে এদের মধ্যে আসলে যৌবনের মাতৃরূপ আছে। তার মধ্যে একটা কি ছিল বলতো, লাশ বা সব কি তো মানে শ্মশানে যেই হচ্ছে শব বহন করে নিয়ে যায়, তাই না? তাহলে শ্মশানের অধিবাসীদের কথা কিন্তু বলা হয় নাই, গানের পাখি, নবীন জগৎ এটার কথা বলা হয় না। তাহলে উত্তর কি হবে? উত্তর চলে যায় ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য। যৌবন কথাটির তাৎপর্য কি? ধর্ম আমাদের কি, ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম কি বলো? প্রাণের ধর্ম হচ্ছে আমাদের তারুণ্য। তো যৌবনের গানে এই কথাটির অর্থটা কি? যৌবন কোনো ধর্ম মানে না, যৌবন সকল দেশ ধর্ম এবং কালের, যৌবন দেশ কাল ধর্ম মানে না, যৌবন সকল দেশের। বলো এই 11 নম্বরের অ্যান্সার কি হবে বলো? ধর্ম আমাদের ইসলাম, কিন্তু আমাদের যে প্রাণের ধর্মটা সেটা কি? সেটা হচ্ছে আমাদের তারুণ্য। তার মানে যৌবন কোনো ধর্ম মানে না, যৌবন সকল দেশ ধর্ম এবং কালের, এটা তো আরো আগে হবে না, যৌবন সকল দেশের, যৌবন দেশ কাল এবং ধর্ম মানে না। আমরা এটা বলতে পারি যে আমাদের যে ধর্মটা এটা ইসলাম, ঠিক আছে, কিন্তু যৌবনটা আসলে আমাদের এই যে তারুণ্যটা এটা হচ্ছে আমাদের প্রাণের ধর্ম, এবং এটার দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের যে যৌবনটা সেটা কোনো দেশ কাল এবং ধর্ম মানে না, সেটা সবার জন্য করে থাকে, তাই না? এটা সবার জন্য, সবাই পাশে থাকে, তাই তো? না, অ্যান্সার হবে তোমার গ। ওকে, তারপরে দেখো 1912 খ্রিস্টাব্দে মাঞ্জু সাম্রাজ্যের পতনের পর নানকিন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন। এই যে অনেকে বলছিল যে নানকিন শব্দের অর্থ কি, এটাও মানে এটা একটা সম্প্রদায়ের টাইটেল, নানকিন সম্প্রদায়। তারপর আমরা আরো এর আগে মাঞ্চু সম্প্রদায় দেখছিলাম, মাঞ্চু, তারপর নানকিং খান, তারপর হচ্ছে চার্লস, আমরা পড়ছিলাম চার্লস, তারপরে হচ্ছে কি কি আরো বলতো যে এরকম এলিজাবেথ, এই যে দ্বিতীয় এলিজাবেথ, প্রথম এলিজাবেথ, এগুলো কিন্তু এক একটা বংশমর্যাদার যে হচ্ছে টাইটেল গুলো আর কি। তো 1912 খ্রিস্টাব্দে মাঞ্চু সাম্রাজ্যের পতনের পর নানকিন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কে হয়েছিল? কালাপাহাড়, মুসোলিনি, সানিয়াত নাকি লেনিন? বলো বলো 12 নম্বর অ্যান্সার বলো, এটা তো পারার কথা। ভেরি গুড। সানিয়াত হচ্ছে তোমার কি মাঞ্চু সম্প্রদায়ের পতন ঘটাইয়া সে নানকিন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হয়েছিল। লেনিনের প্রকৃত নাম কি? দেখছো প্রশ্ন কিন্তু এরকমই চলে আসবে। লেনিনের প্রকৃত নাম কি? ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ। বলো কোনটা? এখানে দেখেই তো তোমরা বুঝতে পারতেছো, তাই না? দেখেই বুঝে পারছো প্রথমটাই হবে, দেখেই বুঝে ফেলছো যে প্রথমটা হবে, ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ। মাগোমা কি নাম, উচ্চারণও করতে পারি না। 14 নম্বর কোশ্চেন, যৌবনের গান প্রবন্ধের বিষয়বস্তুর সাথে কি মিল আছে প্রাবন্ধিকের? যৌবন গান প্রবন্ধের বিষয়বস্তুর সাথে মিল আছে প্রাবন্ধিকের বিদ্রোহী কবিসত্তার, সাম্যবাদের, মানবপ্রেম, সুর ও সঙ্গীতের। কোনটার বলো তো? যৌবনের গান যে প্রবন্ধটা, এটার সাথে কোন কবিতাটার মিল আছে, বা কোন বিদ্রোহী কবিতার মিল আছে? সাম্যবাদের, মানবপ্রেমের, নাকি সুর ও সঙ্গীত? কোনটার? যদিও সুর ও সঙ্গীত এখন আমরা পড়ি নাই, বাট তিনটা ওগুলো কিন্তু পড়ে ফেলছি। মানব প্রেম তো মনে হয় আমরা পড়ি নাই, বিদ্রোহী পড়ছি, আর সাম্যবাদের যে সত্তাটা। বলো এখন বলো, যৌবনের গান প্রবন্ধের বিষয়বস্তুর সাথে প্রাবন্ধিকের কোন বিষয়টার মিল আছে? বিদ্রোহী কবি সত্তার? না, এখানে তো কোনো বিদ্রোহীর কথা বলা হয় নাই, তাই না?
তারপরে কি বলা আছে, সাম্যবাদের কথা, সুর ও সঙ্গীতের কথা, নাকি মানব প্রেমের কথা? কোনটা হবে অ্যান্সার বলো, বলো কোনটা হবে? গ হবে অ্যান্সার। ভেরি গুড। মানব প্রেমের কথা, মানুষকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, মানব প্রেম করা। এখানে কিন্তু তোমার কোনো সমতার কথা বলা হয় নাই, যে ধনী গরিব, তারপরে হচ্ছে তোমার কি উঁচু নিচু জাতপাতের যে ব্যাপারগুলো, এগুলোর কথা কি বলা হয়েছে? তার মানে সাম্যবাদের কথা এই গল্পে বলা হয় নাই। তারপরে সুর এবং সঙ্গীত, এখানে সঙ্গীত সুর কিছুই আমরা দেখতে পাই না, আমরা এখানে দেখতে পাইছি মানব প্রেম করা, ঠিক আছে, মানব মানুষকে ভালোবাসা, এই দিকটার সাথে কিন্তু মিল আছে। আচ্ছা, তারপরে দেখো, যৌবনের প্রবন্ধে প্রাবন্ধিক কি দেখিয়েছেন? যৌবনের বৈশিষ্ট্য, বার্ধক্যের বৈশিষ্ট্য, যৌবনের জয়গান, কোনটা দেখাইছে বলো তো? কোনটা দেখাইছে? এটা তো আমরা বুঝতেই পারতেছি যে যৌবনের গান প্রবন্ধতে আমরা যৌবনের বৈশিষ্ট্য দেখছি, বার্ধক্যের বৈশিষ্ট্য দেখছি, যৌবনের জয়গান করা, মানে তিনটাই অ্যান্সার হবে, 1, 2 এবং 3, তাই না? আচ্ছা, তারপরে প্রশ্ন চলে যায়, যৌবনের গান প্রবন্ধে লেখকের কোন বক্তব্যটি প্রকাশ পেয়েছে? ইসলামী চেতনার আভাস, সাম্যবাদী কবিতা সত্তার আভাস, তারুণ্যের জয়গান করা, কোনটা আভাস পাইছে বলো তো? শুধুমাত্র ডি হবে এখানে, যে ইসলামী চেতনার আভাসও আমরা এখানে পাচ্ছি না, সাম্যবাদী কবিসত্তার আভাসও এখানে পাচ্ছি না, আমরা শুধু পাচ্ছি তারুণ্যের জয়গান, ঠিক আছে, আমরা শুধু পাচ্ছি তারুণ্যের জয়। তারপরে দেখো, কাক কুকিলকে তাড়িয়ে বেড়ায়, এখানে কাক কি বলতো? যৌবনের প্রতীক, বার্ধক্যের প্রতীক, তারুণ্যের প্রতীক, বলো। কাক যে কুকিলকে তাড়িয়ে বেড়ায়, এটা এই যে কাক দ্বারা আসলে এখানে কাকে বোঝানো হয়েছে বলতো? আমরা বলছিলাম না যে যারা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের কোলাহল পছন্দ করে না, বা হচ্ছে তরুণদের সূর্যোদয় দেখে যারা দরজা বন্ধ করে রাখে, তারাই তো আসলে বার্ধক্যের অন্তর্ভুক্ত। তো আসলে কাক কিন্তু কুকিলের গান সহ্য করতে পারতো না, সে তারাই দিত। তাহলে আমরা কে বার্ধক্যের প্রতীকের সাথে কিন্তু তাকে আমরা একটা মিল দেখতে পাচ্ছি। তাহলে অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার কিন্তু হবে 2i, তাই না? ভেরি গুড, 2i। আচ্ছা, দেশের বড় শত্রু দুর্নীতি, সব ধরনের অন্যায় কাজ দুর্নীতির আওতাভুক্ত, সমাজ থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল করতে হলে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে তরুণদেরকে। বর্তমান প্রজন্মের দুঃসাহসী তরুণরাই পারে এদেশকে দুর্নীতিমুক্ত করতে। বর্তমান সমাজের প্রজন্মের যে দুঃসাহসী তরুণ আছে তারা হচ্ছে, তার মানে আমরা বুঝতেছি যে তরুণদেরকে উদ্দেশ্য করে আসলে এখানে কিছু একটা বলা হয়েছে। উদ্দীপকে বর্ণিত তরুণদের ভূমিকা যৌবনের গান প্রবন্ধের কিসের সাথে তুলনীয়? যৌবনের মাতৃরূপ, যৌবনের প্রকৃত রূপ, যৌবনের বিকৃত রূপ, যৌবনের আংশিক রূপ, বলো তো এটার আনসার কি হবে? বলো বলো। যৌবনের মাতৃরূপটা তো না, কারণ এখানে দেখো এখানে কি বলা হয়েছে যে এই যে দুর্নীতিটাকে কি করতে হবে? দূর করতে হবে। তো এখানে আমরা দুর্নীতির সাথে কিন্তু মাতৃরূপের স্নেহ মমতা ভালোবাসার তুলনা পাই না। এখানে যৌবনের বিকৃত রূপও কিন্তু বাদ, তাহলে অপশন থাকে আর দুইটা, যৌবনের প্রকৃত রূপ, যৌবনের আংশিক রূপ। আমরা বলতে পারি যৌবনের প্রকৃত রূপ, যে আমরা আসলে যৌবনের যে ছেলেপেলেদেরকে লেখক উদ্দেশ্য করে কথাগুলো বলছে, এবং যৌবনটাকে তিনি আহ্বান জানিয়েছে। সেটা কেন জানিয়েছে? সেটা জানিয়েছে যে এই দেশের উন্নতি করার জন্য। আর একটা দেশের উন্নতি তখনই হবে যখন সেটা দুর্নীতি মুক্ত হবে। তাহলে এই যৌবনের প্রকৃত রূপটাই আসলে আমরা উদ্দীপকের তরুণদের মধ্যে দেখতে পাচ্ছি। তারপরে দেখো বলতেছে, উদ্দীপকের দুঃসাহসী তরুণদের শক্তি সম্পর্কে যে আশাবাদ ব্যক্ত হয়েছে যৌবনের গান প্রবন্ধের আলোকে, তাকে কি বলা হচ্ছে? যৌবন শক্তি, বার্ধক্য জড়া, অফুরন্ত প্রাণচঞ্চলতা। এটা কি হবে? এটা কি দিচ্ছ যে 1 আর 3 হবে, বার্ধক্য জড়াটা হবে না, তাই তো? আচ্ছা, তারপরে প্রশ্ন আমরা চলে যাই। হাসান ও মাসুদ দুই বন্ধু, কলেজে একই ক্লাসে পড়ে। হাসান মাঝে মাঝে বলে আমার দ্বারা কিছুই হবে না, জীবনটাই বৃথা। আর মাসুদ বলে তুমি যাই বলো আমাকে একটা কিছু হতেই হবে। দুই বন্ধুর দুই রকম বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। তাহলে যৌবনের গান প্রবন্ধের আলোকে উদ্দীপকে হাসানের মধ্যে বার্ধক্যের যে বৈশিষ্ট্য দেখা যায় সেটা কি বলতো? প্রাণশক্তির অভাব, হতাশ ও আস্থাহীনতা, সংস্কারের বেড়াজাল। কোনটা কোনটা দেখতে পাচ্ছি বলো? এখানে হাসানের মধ্যে আমরা কি কি দেখছি বলো? হাসানের মধ্যে দেখছি যে সে বলে তার দ্বারা কিছুই হবে না, তার জীবনটাই একটা বৃথা। তাহলে তার মধ্যে আমরা কোন কোন বৈশিষ্ট্য তাই দেখতে পাচ্ছি? প্রাণশক্তির অভাব, হতাশ ও আস্থাহীনতা, সংস্কারের বেড়াজাল। তাহলে অ্যান্সার সি কিভাবে হয়? সি কিভাবে হবে? অ্যান্সার তো খ হওয়ার কথা না, যে তার মধ্যে কোনো প্রাণশক্তি নাই, অর্থাৎ উদ্যম নাই, এবং হতাশ আস্থাহীনতা তার মধ্যে প্রকাশ পাচ্ছে, তাই তো? সংস্কারের বেড়াজালটা তো আর এখানে আমরা দেখতেছি না, তার মধ্যে কোনো সংস্কারের বেড়াজাল দেখতে পারতেছি না, তাই না? ওকে,
তাহলে দেখো আমরা মোটামুটি 20টা কোশ্চেন সলভ করে ফেললাম এবং আশা করছি তোমরা বুঝতে পারতেছো যে এই কোশ্চেনগুলো আসলে যে এই গল্পটা থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে। দেখো আমরা কিন্তু প্রায় 20টা সলভ করে ফেলছি, তাহলে তোমরা বুঝতেই পারতেছো এখান থেকে কি টাইপের এমসিকিউ বা সিকিউ চলে আসতে পারে, তাই না? এখন বলো যে এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে পারবা কিনা। আর এই অধ্যায় থেকে যদি সিকিউ আসে ওই একটা কথাই বলবে যে যৌবনের বৈশিষ্ট্য বার্ধক্যের বৈশিষ্ট্য এই দুটার মধ্যে পার্থক্য কোনটা তোমার কাছে সবচেয়ে ভালো মনে হয়। তো একটা উদ্দীপক দিয়ে দিবে, সেই উদ্দীপকে হয়তো যৌবনের কিছু বৈশিষ্ট্যের কথা বলতে পারে, যৌবনের পজিটিভ বৈশিষ্ট্যের কথা বলতে পারে, আবার বার্ধক্যের যে খারাপ গুণগুলো সেগুলোও বলতে পারে। তখন তুমি তোমার মতো করে গুছায়া লিখবা যে উদ্দীপকের সাথে আমার পাঠ্য বইয়ের বার্ধক্যের বৈশিষ্ট্যের মিল আছে, এবং সেই বৈশিষ্ট্যগুলো সুন্দর করে লিখে লিখে তোমাকে অ্যান্সার করতে হবে, এবং এই বৈশিষ্ট্যগুলো তোমাকে জানতেও হবে বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে। তারপরে যৌবনের কথা বলতে পারে এবং তুমি কোনটাকে সাপোর্ট করো, বার্ধক্যকে না যৌবনকে, এইভাবে কিন্তু তুলনামূলক আলোচনা দিয়ে এখান থেকে সৃজনশীল আসতে পারে। তো অধ্যায়টা সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, আর যৌবনের বৈশিষ্ট্যগুলা সবচেয়ে মাস্ট, আমি এখানে বলে রাখি 2টা পয়েন্ট বলে দেই। যৌবনের বৈশিষ্ট্য, যৌবনের বৈশিষ্ট্য এবং হচ্ছে বার্ধক্যের বৈশিষ্ট্য, এই 2টা তোমার মাথার মধ্যে একদম গেঁথে ফেলাটা এটা কিন্তু তোমার জন্য মাস্ট, ঠিক আছে? এই 2টা জিনিস কিন্তু একদম গেঁথে ফেলবা, যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এটা বইয়ের থেকে একদম মুখস্থ করে ফেলবা। ক্লিয়ার? ওকে, তো এই 2টা জিনিস জানা থাকলে তুমি যে কোনো সিকিউ অ্যান্সার করতে পারবা। কিছু বলেন প্লিজ। খ নম্বরে দেখবা প্রত্যেকটা গাইডের শুরুতে কিছু লাইনের ব্যাখ্যা দেওয়া থাকে, মানে গুরুত্বপূর্ণ কিছু লাইনের ব্যাখ্যাগুলো, যেমন ধরো আমার কাছে যে গাইডটা আছে, আমি দাঁড়াও দেখাইতেছি তোমাদেরকে। আমার কাছে কি আছে, আমার কাছে লেকচার আছে, এই যে দেখো লেকচারটা আছে তোমাদের, এই গাইডটা আমার কাছে আছে। তো ধরো এই লেকচার গাইডের শুরুতে আমি তোমাদেরকে দেখাই, সুন্দর করে দেখাই। এটা যে শুধু লেকচার গাইডে আছে, এই আমার কথা কি বুঝতে পারতেছো? মাইকটা আবার ওখানে রেখে দিছি। লেকচার গাইডে যে শুধু আছে ব্যাপারটা কিন্তু এরকম না, সব বইয়ের কিন্তু মানে সকল গাইডে কিন্তু এরকম দেওয়া আছে। আমি জাস্ট তোমাদেরকে একটা জিনিস, এই যে আমার অপরিচিতা গল্পটা দেখো, অপরিচিতা গল্পটা একদম শুরুর দিকে দেখো সুন্দর করে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে, ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা ইয়ার রস বুঝিবেন, আমরা যে ধনী এ কথা তিনিও ভুলেন না, আমাদেরকেও ভুলতে দেন না, তাহাকে না খুঁড়িয়ে এখনকার এক গণ্ডুষ রস পাইবার জুনাই। এই যে ছোট ছোট লাইনগুলোর ব্যাখ্যাগুলো দেওয়া আছে না, এগুলো তোমরা পড়ে ফেলবা। এগুলো যখন পড়বা, এগুলো তো পড়বাই, তারপরে বইয়ের যে সৃজনশীলগুলো দেওয়া আছে সেগুলোর অনুধাবনগুলো মূলক প্রশ্নগুলো পড়বা। তাহলে কি হবে, যখন এই যে লাইনের মানে আমাদের গল্পের যে কঠিন কঠিন যে পার্টগুলো আছে এগুলোই কিন্তু আমাদের গাইডের মধ্যে ব্যাখ্যা করে দেয়, যেই লাইনগুলো আমরা আসলে বুঝতে পারি না। তখন তুমি যখন প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা জেনে যাবা, তখন অনুধাবনমূলক প্রশ্নগুলো অ্যান্সার করা তোমার কাছে একদমই ইজি হয়ে যাবে, ঠিক আছে? অনুধাবনমূলকে কি কি টপিক দেখবো, এই যে বললাম প্রথমত গুরুত্বপূর্ণ, মানে যেই তুমি একটা গল্প পড়তে গেলে যে লাইনটা তুমি বুঝতে পারবা না, তোমার বোধগম্য হচ্ছে না, ওইটাই আসলে অনুধাবনমূলক প্রশ্ন, ওটাকে অনুধাবন করতে হবে তোমাকে। তো এটা গাইডের মধ্যেই দেখবা যে এরকম কিছু লাইন দেওয়া থাকে, লাইনের ব্যাখ্যা দেওয়া থাকে, এগুলো তোমরা একটু পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।